গল্পের শুরুতেই আমরা ছোট্ট জিনকে দেখতে পাই। কয়েকদিন আগে জিনের মা মারা গিয়েছিল, তাই পুলিশ অফিসার জিনকে জিজ্ঞাসা করে তার মা যখন মারা যায় তখন সে সন্দেহজনক কিছু দেখেছে কিনা। জিন জানায়, না, আমি কিছুই দেখিনি, সে দিনটা অন্য সব দিনের মতোই ছিল। মা সবসময়ের মতো কাজ থেকে ফেরার সময় অনেক বেশি ড্রিঙ্ক করে বাসায় ফিরে আসে, আর বাসায় এসেই আমাকে মারধর করতে শুরু করে। মার থেকে বাঁচার জন্য আমি বাথরুমে ঢুকে পড়ি। এরপরে কি হয়েছে আমি আর কিছুই বলতে পারবো না, কিন্তু বাস্তবে তো ঘটনা ছিল পুরাই উল্টা। সেদিন তার মা অনেক ড্রিঙ্ক করে এসে তাকে মেরেছিল ঠিকই, কিন্তু একটু মারার পরই তিনি অনেকটা বেহুশ হয়ে বিছানায় পড়ে যায়, আর জিন বসে বসে তার ব্যথার জায়গায় ব্যান্ডেজ লাগাতে থাকে। আসলে তার মাও এসব করত মনের দুঃখে, কারণ তার বাবা কোনো কাজই করত না। তার মাকে ঘরের এবং বাইরের সব কাজই একা করতে হতো। তাছাড়া দাম্পত্য জীবনেও তার বাবার সঙ্গে তার মায়ের সম্পর্কটা খুবই খারাপ যাচ্ছিল। একটু পরই জিনের বাবাও বাড়ি ফিরে আসে। জিন তার বাবাকে বলে, মা আজকাল আমার গায়ে অনেক বেশি হাত তোলে, তুমি কি মাকে কিছু বলতে পারো না? বাবা বলে, আমিও তোমার মায়ের ওপর খুবই অতিষ্ঠ হয়ে গেছি, তার কাছে তো আমি ডিভোর্সও চাচ্ছি, কিন্তু দিচ্ছে না। এসব কথা বলতে বলতে জিনের বাবা তার মায়ের পা ধরে টানতে টানতে হেসড়ে বাইরে নিয়ে যেতে থাকে। সেদিন আবার অনেক বৃষ্টি হচ্ছিল, যার কারণে সিঁড়িগুলো খুবই পিচ্ছিল ছিল। এই সুযোগে জিনের বাবা করে কি তার মাকে উপর থেকে ঠেলে ফেলে দেয়, যাতে করে সবাই মনে করে তার মা মাতাল অবস্থায় পা পিছলে পড়ে গিয়ে মারা গিয়েছে। মায়ের পড়ে যাওয়ার শব্দ শুনে জিন বাইরে আসে আর বাবাকে জিজ্ঞাসা করে, তুমি কি মাকে ফেলে দিয়েছ? বাবা বলে, হ্যাঁ ফেলেছি। আমি জানি আমি যেমন তোর মায়ের ওপর অতিষ্ঠ, তুই নিজেও তার উপর আমার থেকে বেশি অতিষ্ঠ, তাই এখন থেকে আমি যেমনটা বলবো তুই ঠিক তেমনটাই করবি। চিন্তা করিস না, কিছুদিন পরে আমি তোর জন্য নতুন একটা মা নিয়ে আসবো, যে কিনা অনেক ধনী, আর সে তোকে এসে এভাবে মারবে না। এ বলে তার বাবা সেখান থেকে চলে যায়, আর জিন তার মায়ের কাছে চলে আসে। দেখা যায় তার মা তখনও বেঁচেই ছিল। তিনি জিনের কাছে সাহায্যও চায়, কিন্তু জিন তার মাকে কোনো সাহায্য না করে এখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই তার মা সাহায্যের জন্য আবারও তার পা ধরে, কিন্তু জিন তার মার হাতটা সরিয়ে সেখান থেকে চলে যায়। যা দেখে আমরা বুঝতে পারি জিন কতটা নিষ্ঠুর আর পাষাণ মনের মেয়ে। নিজের মাকে এভাবে মরার মধ্যে ফেলে রেখে সে চলে যায়। যাক, এভাবে অনেকগুলো বছর কেটে যায়। এখন বর্তমানে আমরা দেখি জিন অনেক বড় একজন সুপারস্টার আর অ্যাক্ট্রেস হয়ে গিয়েছে। তবে জিনের এ পর্যন্ত পৌঁছানোর পিছনেও রয়েছে অনেক বড় রহস্য আর ভয়ঙ্কর কিছু অতীত। আসলে জিন এমন একটা মেয়ে যে কিনা নিজের স্বার্থের জন্য অন্যদের ব্যবহার করে থাকে, বিশেষ করে ছেলেদেরকে। এখানে আমাদেরকে জানানো হয় যে জিন নিজের হাতে কখনো কোনো মার্ডার করেনি, কিন্তু দুজন ব্যক্তির মৃত্যুর পিছনে সে নিজেই দায়ী। এখন কেন আর কিভাবে সেটা তো আমরা আস্তে আস্তেই জানতে পারবো। এখান থেকে গল্প ফিরে আসে 2016 সালে, অর্থাৎ জিন যখন হাই স্কুলে পড়তো সেই সময়টায়। জিনকে তার স্কুলে সবাই খুব শান্তশিষ্ট মেয়ে হিসেবেই চিনে। একদিন জিন তার ক্লাসে বসে চুপচাপ পড়ছিল। জিন ছাড়া বাকি সব স্টুডেন্টরা তাদের এক টিচার যার নাম কোয়া তার জন্মদিন উদযাপন নিয়ে অনেক বেশি আনন্দ করছিল। তখনই দেখা যায় মিস কোয়ার ফিয়োন্সে গাড়ি থেকে নেমে ক্লাসের দিকে আসছিল। আসলে মিস কোয়ার কিছু ছবি স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে কেউ একজন নিজের পরিচয় লুকিয়ে সেগুলো ভাইরাল করে দিয়েছে, যেটা দেখার পর পুরো স্কুলে তো হট্টগোল লেগে যায়। আর ঠিক এই জন্যই তার ফিয়োন্সে এসে পুরো ক্লাসের সামনে সেই ছবিগুলো দেখিয়ে সবার সামনে তাকে অনেক অপমান করে সম্পর্কটা ভেঙে দিয়ে চলে যায়। এই ছবিগুলোতে দেখা যায় মিস কুয়া কোনো একটা অপরিচিত লোকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে, যদিও সে ছবির মধ্যে থাকা ওই লোকটার চেহারা দেখা যায় না, শুধু মিস কুয়ার চেহারাই দেখা যাচ্ছিল। ফলে মিস কুয়াকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। মিস কুয়া যখন প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, তখনই তিনি হুচটকে পড়ে যেতে গেলে জিন এসে ওনাকে ধরে নেয়। এখানে জিনের কথা থেকে আমরা জানতে পারি এই সব কিছুর পিছনে আসলে তারই হাত রয়েছে। মিস কুয়া কিছুদিন আগে জিনকে তার মা নেই বলে অনেকগুলো কটু কথা শুনিয়েছিল, আর তাকে বেশ অপমানও করেছিল, যেটার প্রতিশোধ জিন এভাবে নিয়েছে। কি ডেঞ্জারাস মেয়ে বুঝতে পারছেন? এখানে মিস কুয়া যখন সেখান থেকে বের হয়, তখনই সেখানে এন্ট্রি হয় সিমি নামের এই মেয়েটির। সিমি ছিল জিনের পরবর্তী টার্গেট।
সিমি আর জিন একই ক্লাসে পড়ে। সিমি সবসময় প্রথম হয়ে আসছিল, কিন্তু হঠাৎ আজকে গিয়ে সে দেখতে পায় এই প্রথমবারের মতো সে দ্বিতীয় হয়েছে। তার প্রথম স্থান দখল করেছে জিন। এতে সিমি অনেকটা রেগে যায় আর টিচারের কাছে এর কারণ জানতে চাইলে টিচার তাকে জানায়, তুমি তো সবকিছুতেই ভালো নাম্বার পেয়েছো, কিন্তু আর্টে অনেক কম নাম্বার পেয়েছো। এতে করে সিমি তো আর্ট টিচারের উপর অনেক রেগে যায়। ক্লাস শেষ হলে সিমি আর্ট টিচারের সঙ্গে দেখা করতে আসলে দেখতে পায় জিন আর টিচার একসাথে কিছু কথা বলছে। সে তাদের কথা শুনতেই যাবে, ঠিক তখনই সেখানে জুন নামের এই ছেলেটি চলে আসে আর সে এসেই সিমিকে এখান থেকে নিয়ে চলে যায়। এভাবেই সেদিনের মতো জিনকে জুন বাঁচিয়ে নেয়। আসলে জুন মনে মনে জিনকে অনেক পছন্দ করে, সে তার জন্য সবকিছু করতে পারে। পরের দিন স্কুলে দেখা যায় সিমি জিনের কাছে আসে আর জিজ্ঞাসা করে গতকাল সে আর্ট টিচারের সাথে কি কথা বলেছিল। জিন খুব ঠান্ডা গলায় বলে, তোমার উচিত হবে মানুষের ব্যাপারে নাক না গলিয়ে নিজের চরকায় তেল দেওয়া। তাছাড়া সিমি যদি নিজের ভালো চায় তাহলে জিনের পিছনে না লাগলেই তার জন্য ভালো হবে। সিমি জিনের মুখে এসব কথা শুনে আরো বেশি রেগে যায়। সাথে সিমি এটাও বুঝতে পারে জিনকে দেখতে যতটা শান্তশিষ্ট আর ইনোসেন্ট মনে হয়, সে আসলে ততটাও ইনোসেন্ট না, খুবই ভয়ঙ্কর একটা মেয়ে। তার পরের সিনে দেখা যায় ক্লাসের সবাই জিনকে অভিনন্দন জানাচ্ছে ক্লাসে প্রথম হওয়ার জন্য। তারপর এক টিচার জুনকে বলে ডিবেট কম্পিটিশনের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য, কারণ কিছুদিন আগেই সে রাইটিং কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল, যার জন্য সে কম্পিটিশনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। তখন জুন টিচারকে বলে সে এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চায় না, বরং এই সুযোগটা সে জিনকে দিতে চায়। জুনকে এমনটা করতে দেখে সিমির মেজাজ তো আরো বেশি খারাপ হয়ে যায়, কারণ এই সিমি আবার জুনকে পছন্দ করত আর কম্পিটিশনে জুন আর তার একসাথে অংশগ্রহণ করার কথা ছিল, যেখানে এখন জুনের জায়গায় জিন যাবে। এটা তো সিমি কোনোভাবেই মানতে পারছিল না। ফলস্বরূপ তারা যখন একসাথে কম্পিটিশনের ব্যাপারে ডিসকাশন করছিল যে কে কি কাজ করবে, তখন সিমি ইচ্ছে করে রিসার্চের নাম করে জিনকে এক সাইড করে দিতে চায়। কিন্তু জিন তো ছিল তার থেকেও বড় শয়তান, সে সিমির চালাকি বুঝে ফেলে আর তার এই সিদ্ধান্তে রাজি হয় না। ফলে সিমি আরো রেগে যায়। এবার বাড়ি ফেরার সময় সিমি তার মাকে সবকিছু বলে। তার মা সিমিকে বলে সে যেন জিনকে নিয়ে কোনো চিন্তাই না করে, কারণ সিমির বাবা অনেক প্রভাবশালী আর ধনী একজন ব্যক্তি। প্রতি বছর তিনি তাদের স্কুলে অনেক টাকা ডোনেট করে। তারা অবশ্যই এই জিনের একটা ব্যবস্থা করে ছাড়বে। তাছাড়া কিছুদিন আগে তিনি এটাও জানতে পেরেছে যে জিন নাকি অনাথ একটা মেয়ে, সে নিজের পড়াশোনার খরচ চালাতেও হিমশিম খায়। এই মেয়েকে নিয়ে সিমির এত চিন্তা করার কিছুই নেই। জিনের ব্যাপারে এসব ইনফরমেশন শুনে সিমি তো খুবই খুশি হয় আর মনে মনে একটা পরিকল্পনা করে। অন্যদিকে জুন কিছু খাবার নিয়ে জিনের বাসায় চলে আসে আর ভিতরে না ঢুকে বাইরে থেকে জিনের দিকে তাকিয়ে থাকে। এর পরের মুহূর্তে সে চোখ বন্ধ করতেই তার চোখের সামনে অতীতের কিছু সিন বেশি ওঠে আর চোখ খুলতে সে নিজেকে জিনের কাছে দেখতে পায়। জিন বলে অনেক রাত হয়েছে, এখন তোমার বাসায় ফেরা উচিত, কিন্তু জুন তার কাছেই থেকে যেতে চায়। জিন এখানে তার কাছে একটা নোট চায়। জুন যখন সে নোটটা দেয়, জিন তার ভিতরে একটা লেটার খুঁজে পায়। এই লেটার জুনকে কে দিয়েছে এ ব্যাপারে জুন তো নিজেও কিছুই জানতো না। জিন এবার লেটারটি খুলে দেখে এটা তো একটা লাভ লেটার। চিঠি পড়ে তারা জানতে পারে এই লেটারটি আসলে সিমি জুনকে দিয়েছে। জুন জিনকে চিঠিটা ফেলে দিতে বলে, কিন্তু জিন বলে না, তোমার উচিত এই চিঠিটার উত্তর দেওয়া, আর এই কাজে আমি নিজে তোমাকে সাহায্য করব। যাই হোক, পরের দিন স্কুলের সবাই জিনকে নিয়ে গসিপ করছিল, কারণ কেউ একজন পুরো স্কুলে হিউমার ছড়িয়ে দিয়েছে যে জিন একটা অনাথ আর খুবই গরিব পরিবারের একটা মেয়ে, এমনকি তার মাও নেই। ফলে স্কুলের সবাই জিনকে অন্যভাবেই দেখছিল আর এটা ছিল সিমির কাজ। সে আগের দিন এই পরিকল্পনাই করেছিল যে জিনকে সে সবার সামনে এভাবেই অপদস্থ করবে। এদিকে সিমির মা টাকা দিয়ে জিনকে কম্পিটিশন থেকে বের করে দেয়। তারপর টিচার জিনকে বলতে থাকে ফাইনাল কম্পিটিশন আসতে আর বেশি সময় বাকি নেই, তাই একদম নতুন কাউকে তারা নিতে চাচ্ছে না। সবকিছুর পরেও যদি তারা নতুন কাউকে নিতে চায় তাহলে কিছু স্টুডেন্টদের বাবা মারা অলরেডি হুমকি দিয়েছে যে তারা এর বিরুদ্ধে কমপ্লেন করবে। এই কথা শুনে জিন তো খুব শান্তভাবে বলে কার কার বাবা মা হুমকি দিয়েছে। এতে মিস চুপ হয়ে যায়। তারপর ক্লাসরুমে সিমি জিনকে কম্পিটিশন থেকে বের করে দিয়েছে বলে অনেক অপমান করে বেশ কিছু কথা শুনিয়ে দেয়। এখানে জিন তো তাকে তেমন কিছুই বলে না, শুধু একটা চিঠি ধরিয়ে দিয়ে বলে
এই চিঠিটা জুন তোমাকে দিতে বলেছে। সেই চিঠিতে সিমিকে অনেক অপমানের সাথে রিজেক্ট করা হয়েছিল। এতে সিমিও অনেক অপমান বোধ করে। তারপর দেখা যায় টিচার সিমিদেরকে ওনার রুমে ডাকে আর বলতে থাকে এই বছরের কম্পিটিশন ক্যান্সেল করা হয়েছে, কারণ কেউ একজন এই কম্পিটিশনের অথরিটির কাছে তাদের স্কুলের বিরুদ্ধে অভিযোগ করেছে। এই শুনে সিমি তো প্রচন্ড রেগে যায় আর ওয়াশরুমে এসে তার মাকে কল করে বলতে থাকে এই সবকিছুর পিছনে নিঃসন্দেহে জিনেরই হাত রয়েছে। তাকে কম্পিটিশনে পার্টিসিপেট করতে দেওয়া হয়নি বলে সে এই রিপোর্টগুলো করেছে। আমি জিনকে ছাড়বো না। তখনই ওয়াশরুম থেকে জিন বের হয়ে আসে, অর্থাৎ জিন সিমির সব কথাই শুনে ফেলেছে। এবার জিন সবসময়ের মতো শান্তভাবে বলতে থাকে তুমি যেমন কর্ম করেছ তেমনই ফল পেয়েছ। আমি একজন অনাথ, আমার মা নেই, এসব কথা তো তুমি স্কুলে ছড়িয়েছ, এটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তোমার জন্য আমার এই বোরিং স্কুল লাইফটা এখন অনেক বেশি এন্টারটেইনিং হয়ে গিয়েছে। এই বলে জিন অনেকটা ভাব নিয়ে এখান থেকে চলে যায়, যেটা দেখে সিমির তো আরো বেশি ফাটতে থাকে। যাই হোক, তারপর সিমি ক্লাসে এসে জিনের নোটবুক নিয়ে তার হাতের লেখার সাথে সেই চিঠিটার হাতের লেখা মিলিয়ে দেখে তার সন্দেহই ঠিক ছিল, এটা আসলে জিনই লিখেছে, জুন লেখেনি। অন্যদিকে আমরা একটা স্ক্যামের ব্যাপারে জানতে পারি, যে স্ক্যামটা জিন পরিচালনা করত সবার নজর থেকে লুকিয়ে। সেই স্ক্যামটা হলো স্কুলের শিক্ষার্থীদের তাদের নানা প্রয়োজনে ছোট ছোট লোন দেওয়া, যে লোনের বদলে তারা অনেক বেশি সুদ নিত। আর কেউ যদি একদিনের জন্য টাকা পরিশোধ করতে না পারে তাহলে তাকে নানাভাবে হ্যারাসমেন্ট করে সেই টাকা উদ্ধার করা হতো। তবে জিন নিজে এসব কিছুই করত না, কিম নামের একটা ছেলেকে দিয়ে এই স্ক্যামের সকল কাজ করাতো। কিমও জিনের সাথে একই ক্লাসে পড়তো। এদিকে তো সিমি অনেক রেগে টেগে এক বালতি পানি এনে জিনের উপর ঢেলে দেয়, কারণ জিন নিজে চিঠি লিখে তাকে এতটা অপমান করেছে। জিনও কম না, সে তার এ অবস্থা নিয়ে ক্লাসরুমে চলে আসে। তাকে এভাবে দেখে ক্লাসের সবাই তো একদম অবাক হয়ে যায়। আর এই অবস্থায় ক্লাসে আসার কারণ হলো সে সবার সামনে ইনোসেন্ট সাজার চেষ্টা করে। আর জুন দৌড়ে এসে তাওয়াল নিয়ে তার গাটা ঢেকে দিয়ে এখান থেকে রেস্টরুমের দিকে নিয়ে যায়। যাওয়ার সময় তাদের সাথে কিমের আবার দেখা হয়ে যায়। তাদের এই অবস্থা দেখে কিম জিজ্ঞাসা করে তাদের কি হয়েছে, তবে তারা দুজনের কেউই তার সাথে কোনো কথাই বলে না। আসলে সে স্ক্যামের কারণে তারা কেউই স্কুলে কিমের সাথে কথা বলতো না, যাতে করে কারোর কোনো সন্দেহ না হয়। এখানে আমরা জানতে পারি জিন কি করে কিমের সাথে হাত মিলিয়েছিল। আসলে এই কিমের আবার চুরি করার স্বভাব ছিল। একদিন কিম একজনের সাথে ঝগড়া করে না পেরে তার ব্যাগ থেকে এয়ারপোর্ট চুরি করছিল। তখনই সেখানে জিন চলে আসে। জিনকে দেখে কিম একটু ভয় পেলে জিন বলে ভয় পাওয়ার দরকার নেই, আমি কাউকে কিছুই বলবো না। কিম বলে এর বদলে তাহলে তুমি আমার কাছে কি চাও? এই সুযোগে জিন তার এই স্ক্যামের কাজে কিমকে ঢুকিয়ে নেয় আর বলে এই কাজের বদলে তুমি টাকাও পাবে। আর এই কিমের আবার তার বাবার সাথে সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, যার কারণে সে টাকার জন্য জিনের কথায় রাজি হয়ে যায়। যাই হোক, তারপর একদিন ক্লাসরুমে বসে কিম জিনের সাথে সেই স্ক্যামের বিজনেসের ব্যাপারেই কথা বলছিল, যেখানে তার ফোনে জিনের নাম সেভ করা ছিল বস নামে। ঠিক তখনই তাদের টিচার তার কাছ থেকে একটা হিসাবের খাতা খুঁজে পায়, যেখানে অনেক স্টুডেন্টের নামের পাশে বিভিন্ন সংখ্যা লেখা ছিল, যেটা দেখে টিচারের সন্দেহ হয় আর কিমকে বলে সে নোটটা দেখানোর জন্য, কিন্তু কিম তো সেটা দেখাতে চায় না। আর এখানে জোরাজোরির এক পর্যায়ে কিমের ফোনটা ভুল করে তার কাছ থেকে পড়ে যায়, যেটা আবার গিয়ে পড়ে সিমির কাছে। ফোনে কোনো লক না থাকায় সিমি জিন আর কিমের সব মেসেজগুলো দেখে ফেলে। তবে জিনের নামের জায়গায় যেহেতু বস লেখা ছিল, তাই সিমি আর জিনের ব্যাপারটা বুঝতে পারে না। অন্যদিকে রেস্টরুমে বসে জিন তো খুবই ইনোসেন্ট হয়ে জুনকে বলতে থাকে সিমি তার উপর কত অত্যাচার করে। আসলে জিন জুনের সিম্পিথি গেইন করতে চাইছিল, যাতে করে জুন তাকে সবসময় সাহায্য করে। পরের দিন জিন তার একজন ক্লাসমেট থেকে জানতে পারে গতকাল তার অনুপস্থিতিতে ক্লাসে কি কি হয়েছিল, অর্থাৎ কিমের ধরা পড়ার ব্যাপারটা আর কি। এটা শোনার পর জিন তো অনেকটাই ঘাবড়ে যায়, কারণ কিমকে যদি ভালোভাবে জেরা করা হয় তাহলে তো তার নামটাও চলে আসবে, কারণ এই সব কিছুর মাস্টারমাইন্ড তো জিন নিজেই। এই কারণে জিন তাড়াতাড়ি করে কিমের সাথে দেখা করতে চলে আসে। কিম জিনকে জানায় সে ধরা পড়ার পরও জিনের নাম কাউকেই বলেনি, তাই চিন্তা করার কিছুই নেই। আর এখন তাদের দুজনের মধ্যে সবকিছু সুদবোধ হয়ে
গিয়েছে, কিম আর তার হয়ে কাজ করতে চায় না। ঠিক তখনই জিনের নাটক শুরু হয়ে যায়। সে সাথে সাথে কিমকে জড়িয়ে ধরে, কারণ এত সহজে সে কিমের মতো একজনকে হাতছাড়া করতে চায় না। তাই জিন কিমকে জড়িয়ে ধরে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। এমনকি কিম আর তার বাবার সম্পর্কটা যে ভালো ছিল না সে ব্যাপারটা এনেও জিনকে সাপোর্ট করতে থাকে। এইসব কথা শুনে কিম তো আইসক্রিমের মতো গলে যায় আর বলতে থাকে, আমি তো জানতামই না তুমি আমাকে নিয়ে এত ভাবো। বেচারা এখানে জিনের মিষ্টি মিষ্টি কথায় ফেসে যায়। এখানে আবার তাদের দুজনকে কথা বলতে সিমি দেখে ফেলে আর তার মনেও সন্দেহ জাগে যে তারা দুজন একসাথে মিলে এই স্ক্যামের কাজগুলো করে। এদিকে আবার জুনকে দেখা যায় সে ছাদের উপর দাঁড়িয়ে জিন আর কিমকে দেখছিল, অর্থাৎ জিনের প্রত্যেকটা কাজের উপর জুনের নজর থাকতো। পরের দিন জিন স্কুলে আসার পর কিমের ফোন থেকে তার ফোনে কল আসে। জিন তো আর জানতো না যে কিমের ফোনটা এখন সিমির কাছে, তাই সে ফোনটা রিসিভ করে আর তখনই সিমি তাকে হাতে নাতে ধরে ফেলে আর পুরোপুরি শিওর হয়ে যায় যে জিনই হলো কিমের বস। এবার সিমি বলতে থাকে, ও তাহলে এই স্ক্যামের মাস্টারমাইন্ড হলে তুমি। এই ব্যাপারটা যদি সবাই জানতে পারে তাহলে তোমার অবস্থা কি হবে একবার ভেবে দেখেছো? তাদের কথার মাঝখানে সেখানে জুন চলে আসে আর সিমিকে একটা দরকারি কথা বলবে বলে সেখান থেকে নিয়ে চলে যায়। এখানে জুন সিমিকে এনে তার ভালোবাসার ফাঁদে ফেলে। সে বলে, ওই চিঠিটা যে আমি লিখিনি এটা তো তুমি অলরেডি জেনেই গিয়েছো। তো শোনো, আমার একটা কথা আছে, আমিও তোমাকে পছন্দ করি, আমরা দুজন কি এখন রিলেশনে যেতে পারি? সিমি রাজি হলে জুন বলে, তবে আমার একটা শর্ত আছে, সেটা হলো এখন থেকে তোমাকে জিনের থেকে দূরে থাকতে হবে, তাকে আর কোনোভাবে বিরক্ত করতে পারবে না। সিমি তো তার প্রস্তাবে সাথে সাথেই রাজি হয়ে যায়। এদিকে আমরা কিমকে দেখতে পাই, সে নতুন একটা ফোন নিয়ে প্রথমে জিনকে কল করে। তখন জিন তাকে জানায় যে তার কাছে অনেক খারাপ লাগছে, এই মুহূর্তে কিমকে তার অনেক বেশি প্রয়োজন। এটা শোনার সাথে সাথেই তো কিম দৌড়ে জিনের কাছে চলে আসে। কিম আসার পর জিন আবারও তার ইমোশনাল ড্রামা শুরু করে দেয়। সে কিমকে সিমির ব্যাপারে অনেক কথা বলে, সাথে এটাও বলে যে কিমের ফোন এখন সিমির কাছে, যেটা দিয়ে সিমি তাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে। এসব কথা শুনে কিম তো অনেক রেগে যায়। সে তখনই উঠে পড়ে সিমির কাছ থেকে তার ফোনটা ছিনিয়ে আনতে, কিন্তু জিন তাকে শান্ত হতে বলে। এবার কিম জিনকে জিজ্ঞাসা করে তারে বিপদের মধ্যে জুন কোথায়, সে কেন তাকে সাপোর্ট করছে না? এমনিতে তো জুন সবসময় তার আশেপাশেই থাকে। জিন তখন মিষ্টি সুরে বলতে থাকে, আমি জুনের থেকে তোমাকে অনেক বেশি বিশ্বাস করি, তাই তো জুনকে না ডেকে আমি তোমাকে এখানে ডেকেছি। এই কথা শুনে জুন তো আরো বেশি গলে যায়। সে জিনের উপর একদম ইমপ্রেস হয়ে যায় আর তার জন্য সবকিছু করতে রাজি হয়ে যায়। পরের দিন আমরা ক্লাসরুমে দেখতে পাই তাদের এক টিচারের বিয়ের অনুষ্ঠানের উপলক্ষে তাদের ক্লাসমেট সবার কাছ থেকে টাকা উঠাচ্ছিল। জিন টাকা দিতে চাইলে ক্লাসমেট জিনের থেকে টাকা নিতে চায় না, কারণ সে জানতে পেরেছিল জিন অনেক গরিব। জিন বিষয়টা বুঝতে পারে যে কেন মেয়েটা তার থেকে টাকা নেয়নি, তাই সে মেয়েটাকে বলে, এইসব গুজবে কান্না দিয়ে শোনো, আমি তোমাকে একটা খবর দেই, তোমরা তো কেউ জানোই না আমাদের মিসের কার সাথে বিয়ে হবে। এখানে জিন মেয়েটির কানে কানে মিসের কার সাথে বিয়ে হবে সেটা জানায়। অন্যদিকে সিমি তার ফ্রেন্ডদেরকে বলে সে আর জুন এখন রিলেশনশিপে রয়েছে। তার ফ্রেন্ডেরা তো এই কথা বিশ্বাসই করতে পারে না, কারণ জুন হলো জিনের বেস্ট ফ্রেন্ড আর জিনের সাথে তো সিমির সাপ আর বেজির মতো সম্পর্ক। তো জুন কি করে বেস্ট ফ্রেন্ডের এরকম শত্রুর সাথে প্রেম করবে? সিমি বলে, আমার আর জিনের মধ্যে এখন সবকিছুই ঠিক হয়ে গিয়েছে, আজকের পর থেকে তোমরা আর আমার সামনে জিনের নাম তুলবে না। আসলে সিমি জুনের প্রেমে এতই অন্ধ ছিল যে তার সব ধ্যান তো শুধু জুনের দিকেই ছিল, অন্য কোনো কিছুতে ফোকাসই ছিল না। এই সুযোগে জিন আবার কৌশলে সিমির লকারের পাসওয়ার্ডটা দেখে নেয়। তারপর প্ল্যান অনুযায়ী জিন এসে সিমির পাসওয়ার্ডটা কিমকে পাঠিয়ে দেয়। আসলে সিমির লকারে কিমের ফোনটা ছিল। তারা সবাই মিলে সিমিকে ফাঁসানোর জন্য কিছু একটা প্ল্যান করছে। তো দেখা যাক তারপর তারা সিমির সাথে কি করে। পরের দিন পিটি ক্লাসের সময় জুন সিমিকে বলে সে যেন অসুস্থতার বাহানা করে মেডিকেল রুমে যাওয়ার কথা বলে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর তারা দুজনে মিলে চুপি চুপি খালি ক্লাসরুমে বসে গল্প করবে। জুন তার সাথে একা একা গল্প করতে চায়। এই শুনে সিমি তো মহা খুশি, সে জুনের কথায় রাজি হয়ে যায়।
তারপর পিটির সময় সিমি টিচারকে পেট ব্যথার বাহানা করে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে জিন যায় সে আর্ট টিচারের কাছে, যে টিচার তাকে বেশি নাম্বার দিয়ে ক্লাসে প্রথম করে দিয়েছিল। আর জিনও অসুস্থতার বাহানা করে সেখান থেকে বেরিয়ে এসেছিল আর্ট টিচারের সাথে দেখা করতে। অন্যদিকে সিমি তো জুনের কথা মতো ক্লাসরুমে চলে আসে। ক্লাসে এসে সে বোর্ডে একটা লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল বোর্ডের লেখাটা মুছে আর্ট রুমে চলে আসো, আমি সেখানে তোমার জন্য ওয়েট করছি। সিমিও ঠিক এমনটাই করে, সে লেখাটা মুছে আর্ট রুমের দিকে চলে যায়। সিমি চলে যাওয়ার পর সেখানে আগে থেকে লুকিয়ে থাকা কিম বের হয়ে আসে। কিম জিনকে মেসেজ করে জানায় সিমি আর্ট ক্লাসের দিকে আসছে। তারপর কিম কয়েকজনের বই, খাতা, ব্যাগ সবকিছু উলটপালট করে দেয়। আর যে মেয়েটা ক্লাস টিচারের বিয়ের উপলক্ষে টাকা উঠিয়ে রেখেছিল, প্ল্যান মতো সে টাকাগুলো সে নিয়ে নেয় এবং সিমির লকারটা খুলে সেখানে রেখে দেয়। পরের সিনে দেখা যায় জিন মেসেজে দেখে সিমি এদিকেই আসছে। তখন সে হঠাৎ করে আর্ট টিচারের সাথে ভালোবাসার কথা তুলতে শুরু করে। সে তার আর্ট টিচারকে বলে তার কিছু বলার আছে, যার জন্য তার খুবই নার্ভাস ফিল হচ্ছে। টিচার যেন তার হাতটা ধরে। ঠিক এমন সময় সিমিও সেখানে আসে আর দেখতে পায় টিচার তার হাত ধরেছে এবং ট্রু লাভ ফিলিংস নিয়ে কথা বলছে। এটা দেখে তো সিমি অনেক খুশি হয়ে যায়, কারণ সে মনে করছিল সে হয়তো জিনের আরো একটা সত্যর ব্যাপারে জেনে গিয়েছে, কিন্তু তাকে যে সবাই মিলে কোন জালে ফাঁসাচ্ছে সেটা তো সে ধারণাও করতে পারছিল না। এদিকে জুন তার একটা ক্লাসমেটের সাথে ছিল, যার উপর সবার অনুপস্থিতিতে ক্লাসের সব দায়িত্ব থাকে। জুন পিটির পুরোটা সময় এই ছেলেটার সাথেই থাকে, যাতে করে সে ক্লাসরুমের দিকে না যেতে পারে। তারপর আমরা দেখতে পাই পিটি শেষে যখন সবাই ক্লাসে ফিরে আসে, তখন সবকিছু এলোমেলো অবস্থায় দেখে একদম অবাক হয়ে যায়। যে মেয়েটি টাকা উঠিয়ে রেখেছিল সে দেখতে পায় তার ব্যাগে কোনো টাকা নেই। এই বিষয়টা নিয়ে পুরো ক্লাসে তো একদম হট্টগোল লেগে যায়। সবার সন্দেহ যায় তাদের উপর, যারা আজকে পিটি ক্লাসে অ্যাটেন্ড করেনি। এদের মধ্যে একজন তো ছিল সিমি। সবাই জানতে পারে সিমি অসুস্থতার কথা বলে আসলেও রেস্টরুমে বা মেডিকেল রুমে না গিয়ে সে সরাসরি ক্লাসরুমে এসে পড়েছিল। তাই সবাই সরাসরি সিমিকে প্রশ্ন করতে থাকে। সিমি তো এসব কথা শুনে তাদের উপর প্রচন্ড ক্ষেপে যায়। তারপর সে তার ব্যাগ খুলে দেখাতে থাকে। তখনই সেখানে কিম এসে উপস্থিত হয় আর বলতে থাকে চুরি করে কেউ কি টাকা ব্যাগে রাখে? সবার উচিত সিমির লকারটা তল্লাশি করা। কিন্তু সিমি তার লকারটা খুলতে দেয় না, কারণ তার লকারে কিমের ফোন ছিল। তখনই কিম এক লাথি মেরে লকারটা ভেঙে ফেলে। এরই মধ্যে জিন আর জুন ক্লাসে এসে পড়ে। এবার কিম সিমির লকারে তার ফোনটা খুঁজে পায় আর বলে আমি এই ফোনটা অনেক দিন ধরে পাচ্ছিলাম না, তাহলে তুমি আমার ফোনটা চুরি করেছ? সিমি বলে আমি কেন তোমার ফোন চুরি করব? এই ফোনটা আমি কুড়িয়ে পেয়েছিলাম, আর তুমি তো কিছুদিন ধরে স্কুলে আসছিলে না, এই কারণে আমি তোমাকে ফোনটা ফেরত দিতে পারিনি। তখনই কিম টাকাগুলো বের করে বলে তোর টাকাগুলো কি তুমি কুড়িয়ে পেয়েছিলে? এই সব কিছু আবার ক্লাসের কিছু পোলাপাইন ভিডিও করছিল। সিমি তো তার লকারে টাকা দেখে খুবই অবাক হয়ে যায়, সাথে এখানে সে পুরোপুরি ফেসেও যায়। এবার ক্লাসের সবাই তাকে বুলি করতে শুরু করে। কেউ কেউ তো বলছিল পুলিশকে ফোন করতে। তার এই অবস্থা দেখে জুন দূর থেকে হাসছিল আর বলছিল এখনো তোমার সাথে অনেক কিছু হওয়ার বাকি আছে। জিনের এই কথা শুনে সিমি জিনের উপর আরো বেশি রেগে যায় আর সে এখানে জিন আর আর্ট টিচারের মধ্যে সম্পর্কের ব্যাপারে সবাইকে জানিয়ে দেয়। সিমি বলে আজকে সে জিন আর টিচারকে একসাথে প্রেম করতে দেখেছে। জিন তো আমার থেকেও বড় দোষী, টিচারের সাথে প্রেম করে বেড়াচ্ছে, আর এই কারণেই তো ওই টিচার আমাকে কম নাম্বার দিয়ে জিনকে বেশি নাম্বার দিয়েছে এবং জিনকে প্রথম হতে সাহায্য করেছে। এমনকি এখানে সে তো জিন কিমের সাথে সেই স্ক্যামে জড়িত আছে এই কথাটাও বলে। আর এই সবকিছু জিনই প্ল্যান করে তাকে এই কাজে ফাঁসিয়ে দিয়েছে। কিম তখন বলে ওঠে তুমি যে এসব কথা বলছো তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? সিমি বলে হ্যাঁ আছে, তোমার এই ফোনের মধ্যেই রয়েছে। জিন আর তোমার মধ্যে হওয়া সব চ্যাটিং আমি দেখেছি, যেখানে বস নাম দিয়ে তুমি জিনের নাম সেভ করে রেখেছ। এবার কিম সিমিকে তার ফোনটা দিয়ে বলে তাহলে এখনই সবাইকে দেখাও তুমি আসলে কোন ব্যাপারে কথা বলছো। সিমি ফোনটা নেয়, কিন্তু কোথাও সে আর তাদের চ্যাটিং খুঁজে পায় না। আর পাবেই বা কি করে?
কিম তো অনেক আগেই এগুলো ডিলিট করে ফেলেছে। এখানে সিমি আবারও সবার সামনে ভুল প্রমাণিত হয়। তখনই ক্লাসে সে টিচার চলে আসে যার বিয়ে উপলক্ষে সবাই টাকা উঠিয়েছিল। সিমি এখানে আবারও জিন আর টিচারের সম্পর্কের কথাটা তোলে আর বলে, আমি নিজের চোখে দেখেছি তারা দুজন দুজনের হাত ধরে বসে রয়েছে এবং ট্রু লাভ নিয়ে কথা বলছে। এই কথাটা শুনে ওই টিচার তো খুবই ক্ষেপে যায় আর সিমিকে সজোরে একটা চড় মারে। আসলে এই টিচারের এত রেগে যাওয়ার কারণ হলো ওনার সাথেই আর টিচারের বিয়ে হওয়ার কথা ছিল। তারপর জিন সবার সামনে এসে বলে, আসলে আজকে আমি আর্ট টিচারের সাথে একটা কাউন্সেলিং ক্লাস করছিলাম আর টিচার আমাকে ট্রু লাভ নামের একটা কাউন্সেলিং সেন্টারে পাঠাতে চাচ্ছিল, সেটা নিয়েই আমাদের কথা হয়েছে। এই সব কিছু শোনার পর সিমি তো পাগলের মতো করতে থাকে, কারণ পুরো ক্লাস এখন সবকিছুর জন্য তাকেই দায়ী করছিল। সিমি এখানে ভালোভাবেই বুঝতে পারে এই পরিকল্পনা শুধু জিনের একার না, তার সাথে জুন আর কিমও ছিল। সিমি জুনকে এসে জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে এমনটা কেন করলে? জুন তার কানে কানে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম জিনের থেকে দূরে থাকতে। এবার সিমির বিচার করার জন্য তাকে টিচার রুমে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ক্লাসে যারা তার ভিডিও করেছিল তারা সবকিছু অনলাইনে পাবলিক করে দেয়। মুহূর্তের মধ্যে চারদিকে খবরটা ছড়িয়ে যায়, কারণ সিমির বাবা ছিল একজন নামকরা উকিল। এত বড় একজন উকিলের মেয়ে হয়ে সে চুরির মতো এত নিকৃষ্ট একটা কাজ করেছে বলে সবাই তার বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে। এভাবে তার পরিবারের মান সম্মানও ধুলি মিশে যায়। যে পরিবারের মান সম্মান নিয়ে সিমি এত অহংকার করেছিল এবং জিনকে নিচু করেছিল, সে মান সম্মান এখন পুরাই ধুলোয় মিশে গেছে। জিন হারে হারে সিমির কাছ থেকে বদলা নিয়ে নেয়। তারপর সিমি যখন স্কুল থেকে চলে যাচ্ছিল তখন সে জিনকে দেখে জিনের কাছে এসে বলে, তুমি যাই করো না কেন তুমি আমার কিছুই করতে পারবে না, কারণ আমার পরিবার অনেক প্রভাবশালী, তাদের ক্ষমতার কাছে তুমি কিছুই না। জিন তখন তাচ্ছিল্যের সুরে বলে, তুমি তোমার বাবার ক্ষমতার কথা বলছো? এর আগে আমার কথা শোনো। তুমি কি জানো মিস কুয়ার সাথে অবৈধ সম্পর্ক কার ছিল? সেটা তো তোমারই বাবা। আসলে ওই মিস সিমিকে পড়ানোর জন্য তাদের বাসায় যেত, ওইখান থেকেই তার বাবার সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায়। জিন আরো বলে, এই খবরটা যদি চারদিকে পাবলিক হয়ে যায় তাহলে তোমার বাবার ক্ষমতা কতটুকু থাকবে? আমি তো সেটাই ভাবছি। তোমার পুরো ফ্যামিলি নিয়ে সবাই তো ছি ছি করবে, লোকে বলবে যেমন বাবা তার তেমনই মেয়ে। তাই বলছি, আমাকে হারানোর কথা বাদ দিয়ে যতটুকু ধ্বংস হওয়ার বাকি আছে তা নিয়েই খুশি থাকো, এটাই তোমার জন্য ভালো হবে। সবশেষে জিন তাকে ধন্যবাদ জানায় তার টার্গেট হওয়ার জন্য। এই বলে সেখান থেকে চলে যায়। আর পরের সিনে দেখা যায় জিন তার মায়ের স্মৃতি সংগ্রহ করার হলে আসে আর মাকে বলে, কেমন আছো মা? ওইখানে সবকিছু ঠিক আছে তো? আমি তো ভালোই আছি, যদিও একটা মেয়ের জন্য কিছুটা ঝামেলায় পড়েছিলাম, কিন্তু এখন সব ঠিক আছে। সে আরো বলে, জানো মা, সেমিস্টারের শুরুতে আমাদের টিচার একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল, কিন্তু সেটার জমা দেওয়ার কথা আমি একদমই ভুলে গিয়েছিলাম। তাই আমি টিচারের কাছে বলি, আর্ট করার মতো আমার হাতের কবজিগুলো ঠিক মতো কাজ করে না, অনেক ব্যথা করে। ভেবেছিলাম টিচার আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু উল্টো তিনি তো আমার প্রতি দয়া দেখায় আর আর্ট সাবজেক্টের পুরো নাম্বারটাই দিয়ে দেয়। এমনকি লাভ কাউন্সিলিং সেন্টারে পাঠানোর কথাও বলে, সাথে একটা ইনভিটেশন লেটারও আমাকে ধরিয়ে দেয়। এখন আমি এটা তোমাকে গিফট করলাম, তুমি পরকালে গিয়ে সেখানে কাউন্সিলিং করে নিও আর নিজেকে আবারও নতুন করে তৈরি করো। আর আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমার মতো মরব না। আমি জীবনে কত উপরে যাই তুমি দেখে নিও, আর আমি যত উপরে উঠতে পারবো তোমার মৃত্যু হওয়াটা ততটাই সার্থক হবে। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। 2007 সালে জিনের মা সবসময় জিনকে দিয়ে বিভিন্ন স্টোর থেকে চুরি করাতো, আর যখনই জিন ধরা পড়ে যেত তখনই তার মা লুকিয়ে পড়তো। তাছাড়া তার মা যেদিন মারা যায় সেদিন জুনের বাবাও মারা গিয়েছিল। আসলে জিনের বাবা আর জুনের মা পরিকল্পনাভাবেই তাদের পার্টনারদের মেরে ফেলে যাতে পরবর্তীতে তারা বিয়ে করতে পারে। তারপর একদিন জিনের বাবা জিনকে নিয়ে জুনদের বাসায় চলে আসে আর জিনকে বলে, এটা তোমার নতুন মায়ের বাসা, তাদের সাথে তুমি খুব ভালো আচরণ করবে, ভালোভাবে থাকলেই তারা তোমার বড় হওয়া পর্যন্ত দেখাশোনা করবে। তারপর জিনকে তার সৎ মায়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যেখানে আমরা ছোট্ট জুনকে দেখতে পাই। জুন তো জিনকে পেয়ে অনেক খুশি হয়। তারপর আমরা জিনের বাবা আর জুনের মাকে কথা বলতে শুনি। জুনের মা বলে, জুনের দাদার অনেক টাকা আছে ঠিকই, কিন্তু বুড়ো তো নাছুর বান্দা, কোনো টাকাই দেয়নি।
এখন এই বাড়িটাই শেষ সম্বল, এটা বিক্রি করেও তো তেমন বেশি টাকা পাবো না। জিনের বাবা বলে তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে এখন একটা ট্রাম্প কার্ড আছে, আর সেটা হলো জিন। এই জিন আমাদের অনেক কাজে আসবে, কারণ সে দেখতে অনেক প্রিটি। আমরা যদি তার বিভিন্ন ভিডিও বানিয়ে বিক্রি করতে পারি তাহলে তার বদলে অনেক টাকা ইনকাম করতে পারবো, আর সেটা দিয়ে আমরা একটা সুন্দর বাড়ি কিনবো। জুনের মা বলে আইডিয়াটা তো ভালো, তবে তার কিছু ভিডিও বানিয়ে আমরা তাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিব। জিনের বাবা বলে সবকিছুই ঠিক আছে, শুধু তুমি একটা বিষয় খেয়াল রাখবে, এই জিনের সাথে লাগতে যাবে না, সে পুরোপুরি তার মায়ের মতো ক্রিমিনাল মাইন্ডের হয়েছে। তখনই আমরা দেখতে পাই জিন তো বাইরে দাঁড়িয়ে তাদের এই সব কথাই শুনে ফেলে। তারপর গল্প আবারও 2016 সালে ফিরে আসে, যেখানে আমরা জিনের বাবাকে একদম নতুন একটা গেটআপে দেখতে পাই। সে জিনের স্কুলের বাইরে দাঁড়িয়ে জিনকেই খুঁজছিল। আসলে অনেক বছর পর সে জেল থেকে ফিরে এসেছে, তাই সে নিজের মেয়ে কোথায় থাকে সেটাও জানতো না, শুধু জানতো জিন এই স্কুলেই পড়ে। ঠিক তখনই আমরা সিমিকেও দেখতে পাই, সে আবার জিনের বাবাকে দেখতে পায়। জিনের বাবা তখন ফোনে কারুর সাথে জিন যে তার মেয়ে এটা নিয়ে কথা বলছিল, কথাটা আবার সিমি শুনে ফেলে, আর জিনের বাবাকে জিজ্ঞাসা করে আপনি কি জিনের বাবা? জিনের বাবা হ্যাঁ জানালে সিমি ওনাকে স্কুলের ভিতরে নিয়ে যায়। এদিকে আমরা কিম আর জিনকে একসাথে দেখতে পাই। কিম ওই দিন সিমির লকার থেকে তার পার্সোনাল একটা ডায়েরিও নিয়েছিল। এই ডায়েরিতে ক্লাসের সব স্টুডেন্টের নাম লেখা ছিল, আর তার পাশে ABC এরকম গ্রেড লেখা ছিল। যার পরিবার অনেক ধনী তার নামের পাশে A, আর যে অনেক গরিব তার নামের পাশে C। এখানে তারা দুজন মিলে সেই ডায়েরিটা পড়ছিল। ঠিক তখনই জিনকে তার এক ফ্রেন্ড কল করে বলে জিনকে তার বাবা খুঁজতে স্কুলে চলে এসেছে। কথাটা শুনে জিন তো দৌড় দেয়। অন্যদিকে জিনের বাবা জিনের নাম ধরে জোরে জোরে চিৎকার করছিল। আশেপাশের সব শিক্ষার্থীরা অনেক অবাক হচ্ছিল এটা জেনে যে জিনের বাবা আছে, কারণ এতদিন তারা জানতো জিনের কেউই নেই, সে একদম একা। এমন চিৎকার শুনে জুনও সেখানে চলে আসে, আর জিনের বাবাকে বলে বাবা আপনি এখানে কি করছেন? এই শুনে তো আশেপাশের সবাই একদম হতভম্ব হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না যে এটা আসলে কার বাবা, জুনের বাবা না জিনের বাবা। জুন জিনের বাবাকে টাকার লোভ দেখিয়ে সেখান থেকে কোনো মতে নিয়ে যায়। জিন আবার এ সবকিছু দূর থেকে দেখছিল, তার চোখে তো একদম পানি চলে আসে। যাই হোক, তারপর জিন সেখান থেকে চলে যাওয়ার সময় সিমির ওই ডায়েরিটা সেখানেই ফেলে যায়। ডায়েরিটা স্কুলের কিছু শিক্ষার্থীর হাতে পড়ে যায়। তারা যখন তাদের নামের পাশে এসব লেখা দেখতে পারে স্বাভাবিকভাবেই তারা অনেক বেশি রেগে যায়। সে ডায়েরিতে আবার সিমির নামটা লেখা ছিল, ফলে তারা বুঝতে পারে এই ডায়েরিটা সিমির। আর সিমি তাদেরকে এত ছোট করে কথাগুলো লিখেছিল যে সবাই এখন সিমিকে ঘৃণা করতে শুরু করেছে। পরের সিনে দেখা যায় জুন টাকা উঠিয়ে জিনের বাবাকে দিয়ে দেয়, আর দূরে থেকে এই সবকিছুই জিন দেখতে থাকে। তখনই আবার মিডিয়ার ইন্ডাস্ট্রির এক মহিলা যার নাম মেরি, তার নজর জিনের উপরে পড়ে, কারণ জিন দেখতে খুবই সুন্দরী ছিল। অন্যদিকে জুন জিনের বাবাকে সে টাকাগুলো দেওয়ার সময় বলে আপনি আর কখনই জিনকে খুঁজতে আসবেন না, তার আশেপাশেও ঘুরঘুর করবেন না। জিনের বাবা বলে কেন আসবো না, আমি তো ওর বাবা হই। জুন বলে আমি জানতাম আপনি টাকা পাওয়ার পরও এমনটাই করবেন, তাই আমি আপনাকে মাত্র অর্ধেক টাকা দিয়েছি, বাকি অর্ধেক জিনের গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরেই দিব। জিনের বাবা তখন বলে আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি এই জিনের জন্য এত কিছু কেন করছো? তোমার তো তার সাথে রক্তের কোনো সম্পর্কও নেই, শুধু কিছুদিনের জন্য সৎ ভাই বোন ছিলে, এতেই তার জন্য এত চিন্তা? যাওয়ার সময় জিনের বাবা জিনকে দেখে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে তোমার সাথে আবারও দেখা হবে। জিনের বাবা চলে যাওয়ার পর সেখানে মেরি আসে, আর জিনকে বলে তুমি কি অ্যাক্ট্রেস হতে চাও? কিন্তু জিন তো ছিল খুবই ভালো একজন স্টুডেন্ট, সে অনেক কষ্ট করে লেখাপড়া করে এ পর্যন্ত এসেছে, তাই সে এখন তার পড়াশোনা নিয়ে থাকতে চায়। এই কারণে সে মেরিকে সরাসরি মানা করে দেয়। এদিকে কিম বাসায় ফিরে দেখে তার বাবা তার ছোট ভাইকে ধরে মারধর করছে। কিম তার বাবাকে থামানোর চেষ্টা করে আর বলে আপনার যা করার আমাকে করেন, আমার ভাইকে ছেড়ে দেন। তখন তো কিমের বাবা তার উপর রেগে গিয়ে ছুরি বের করে ফেলে। কিম তার বাবাকে থামাতে গেলে তার বাবা আরো বেশি হিংস্র হয়ে ওঠে, আর ঠিক সে মুহূর্তে কিম নিজেকে বাঁচাতে ছুরিটা নিয়ে হস্তহস্তি করার সময় তার বাবার শরীরেই ঢুকে পড়ে, এবং সেখানে তার বাবা
মৃত্যু হয়। যাই হোক, পরের সিনে দেখা যায় স্কুলের যে মেয়েরা সিমি ডায়েরিটা খুঁজে পেয়েছিল তারা সবাই মিলে তো সিমিকে এসে বুলি করতে শুরু করে। তারা বলে, তুমি এতদিন যাবত আমাদের সাথে থেকে আমাদের ব্যাপারে এমনটা ভাবতে, আমরা গরিব বলে আমরা কি নিকৃষ্ট? সিমি বাঁচার জন্য তাদেরকে অনেকগুলো টাকা অফার করে। টাকা দেখে তারা তো আরো বেশি ক্ষেপে যায়। তারা বলে, তুমি কি ভেবেছো টাকা দিয়ে তুমি সবকিছু করতে পারবে? এই বলে তারা সিমিকে মারতে শুরু করে। এদিকে কিম তো তার এক আন্টিকে কল করে বলে, আমার ছোট ভাইকে আমি আপনার কাছে পাঠিয়েছি, আপনি তার খেয়াল রাখবেন। আন্টি বলে, হ্যাঁ তোমার ভাই তো এসেছে, কিন্তু কি হয়েছে তোমাদের? সে তো আমাকে কিছুই বলেনি। কিম বলে, আপনি এখন তার একমাত্র গার্ডিয়ান। এটা বলে সে কলটা কেটে দেয়। তারপর কিম জিনকে কল করে বলে, আমি শেষবারের মতো তোমার সাথে কথা বলছি, আমি আমার বাবাকে মেরে ফেলেছি আর এখন পুলিশ স্টেশনের সামনে আছি। আমি নিজেকে আত্মসমর্পণ করব, তবে আমার বাবাকে মেরে ফেলার জন্য আমার একটুও গিল্টি ফিল হচ্ছে না, কারণ আমার বাবা আমার আর আমার ভাইয়ের জীবনটাকে হেল করে দিয়েছিল। জিন তখন বলে ওঠে, তুমি এমনটা করো না, বরং অনেক গিল্টি ফিল হচ্ছে এমন একটা ভাব করো আর পুলিশকে বলবে তুমি শুধু নিজেকে বাঁচাতে চেয়েছিলে, এটা একটা দুর্ঘটনা ছিল, তাহলে তারা তোমার উপর মায়া করবে। কিম এখানে জিনকে ধন্যবাদ জানায় এই কারণে যে সবাই তাকে লুজার মনে করলো, শুধু জিনই তাকে কাজের মনে করেছে। এই বলে সে কলটা কেটে দেয়। অন্যদিকে সিমি সে গুলি করার ঘটনার পর স্কুল ছেড়ে একেবারের জন্য চলে যায়। তারপর থেকে জিনদের স্কুল লাইফ অনেক ভালোই কাটতে থাকে। তারা অনেক মজা মাস্তি করেই স্কুল জীবনটা কাটিয়ে ফেলে। তারপর গল্প চলে আসে 2018 সালে। আজ জিনদের রেজাল্ট বের হয়। জিনের এতদিনের স্বপ্ন পূরণ হয়, সে অনেক ভালো একটা রেজাল্ট করেছে, এমনকি বড় একটা ল ইউনিভার্সিটিতে চান্সও পেয়ে গিয়েছে। এটা দেখে জুন আর জিন দুজনেই অনেক বেশি খুশি হয়। তারপর একদিন জুন টাকার জন্য তার দাদার কাছে আসে আর বলে তার একটা ক্লাসমেট ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, কিন্তু তার কাছে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার মতো কোনো টাকা নেই। তিনি যদি টাকা দিয়ে তাকে সাহায্য করে তাহলে এই টাকা সে সুদে আসলে তাকে ফিরিয়ে দিবে। দাদা জিজ্ঞাসা করে, তুমি কিভাবে আমাকে টাকা ফেরত দিবে? জুন বলে, আমি একটা পার্ট টাইম জব করব। দাদা বলে, এইসব কিছু করার দরকার নেই, তুমি তো জানো আমার চিকিৎসার জন্য কিছুদিন পর পর আমাকে জাপানে যেতে হয়। আমি কিছুদিন পর 3 দিনের জন্য জাপানে যাব। আমি চাই ওই 3 দিন তুমি আমার দেখাশোনা করো, তাহলে আর তোমাকে টাকা ফেরত দিতে হবে না। আসলে এটা তো তার দাদার একটা বাহানা ছিল, তিনি আসলে তার নাতির সঙ্গে সময় কাটাতে চাচ্ছিল। এটা শুনে জুন অনেক বেশি খুশি হয়ে যায় আর তার দাদার প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে জিনের বাবা জুনের মায়ের সাথে এসে দেখা করে। তাদের বিয়ের কিছুদিন পরেই জিনের বাবাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল আর এত বছর পর সে আবারও তাদের লাইফে ফিরে এসেছে। জিনের বাবা জুনের মাকে জিজ্ঞাসা করে সে জানে কিনা জিন এখন কোথায় থাকে। জুনের মা বলে, আমি কিভাবে জানবো তোমার মেয়ে কোথায়? তুমি জেলে যাওয়ার পর আমিও তাকে বের করে দিয়েছি। জিনের বাবা তখন বলে ওঠে, কিন্তু তোমার ছেলে তো জিনের খোঁজ খবর ভালোই রাখে, তুমি না জানলেও জুন ঠিকই জানে জিন কোথায় থাকে। এটা শুনে জুনের মা তো কিছুটা ভয় পেয়ে যায় আর বলে তারা যেন তার ছেলের থেকে দূরে থাকে। অন্যদিকে জুন এসে জিনকে বলে, জানো আমি আজ আমার দাদার সাথে দেখা করেছি, সেখানে জানতে পেরেছি তিনি নাকি এবছর কিছু স্টুডেন্টদেরকে ফ্রিতে স্কলারশিপ দিচ্ছে আর সেখান থেকে আমি তোমার জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছি। এটা বলে সে তাকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার টাকাগুলো দিয়ে দেয়। কিন্তু জিন তো সবই বুঝতে পারে। সে উল্টো জুনকে জিজ্ঞাসা করে, এই টাকাগুলোর বদলে আসলে তোমাকে কি করতে হবে সেটা বলো। জুন বলে, তেমন কিছু না, দাদা কিছুদিন পর 3 দিনের জন্য জাপানে যাবে, আমাকে সেখানে তার সাথে গিয়ে দেখাশোনা করতে হবে। যাক, জিন এবার টাকা নিয়ে বাসায় এসে দেখে তার বাবাও এখানে চলে এসেছে। জিন তার বাবাকে বলে, আপনি এখান থেকে চলে যান, তা না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। কিন্তু তার বাবা তার কাছে টাকা চায়। সে বলে, পুরো ঘর আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও একটা কানা কুড়িও পাইনি। এটা বলে তিনি টাকার জন্য জিনের ব্যাগটা চেক করতে যায়। জিন ব্যাগ দিতে না চাইলে তার বাবা অনেক হিংস্র হয়ে ওঠে আর ব্যাগটা ছিনিয়ে নিয়ে তাকে একের পর এক লাথি মারতে মারতে গুরুতরভাবে আহত করে ফেলে। এমনকি তাকে এই অবস্থায় রেখে তার বাবা টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যায়। এখান থেকে আমাদেরকে আরো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জিন যখন জুনদের বাড়িতে ছিল তখন এক রাতে জুন এসে জিনকে ডাক দেয়। জুন বলে,
তার অনেক জ্বর এসেছে। জিন বলে তাহলে তুমি তোমার মায়ের কাছে যাও। জুন বলে গিয়েছিলাম, কিন্তু তিনি আমাকে বলেছে আমার নাকি কিছুই হয়নি, আমি যেন গিয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু আমি কোনোভাবেই ঘুমাতে পারছি না। জিন তখন বলে ওঠে ঠিক আছে তুমি এখানে আসো, আমি তোমার জন্য মেডিসিন খুঁজে নিয়ে আসছি। তারপর জিন মেডিসিন খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না, তাই একটা কাপড় ভিজিয়ে এনে জুনের কপালটা মুছে দেয় আর সারা রাত জুনের খেয়াল রাখে। এখানে কথায় কথায় জিন জুনকে বলে তোমার মা তোমার সাথে এমনটা কিভাবে করতে পারলো, সে কি তোমাকে ভালোবাসে না? জুন বলে মা আমাকে অনেক ভালোবাসে। তারপর সে তাকে একটা ফ্যামিলি ফটো দেখায়, সে ছবিতে তার বাবা মার সাথে আরো একজন লোক ছিল আর জুন দেখতে একদম সে লোকটার মতোই হয়েছে। জিন জিজ্ঞাসা করে এই লোকটাকে? জুন বলে এটা তাদের ড্রাইভার, তবে এখন তিনি এখানে থাকে না। চালাক জিন বুঝে যায় তার আসল বাবা হলো এই ড্রাইভারটা। পরের দিন সকালে জিন এসে জুনের মাকে বলে কাল রাতে জুন আমাকে একটা ছবি দেখিয়েছে, যেটা দেখার পর আমি একটা গোপন তথ্য জানতে পেরেছি, আর সেটা হলো জুনের আসল বাবা ওই ড্রাইভারটা। জিন আরো বলে আপনি একবারও ভেবে দেখেছেন জুনের দাদা যদি একবার জানতে পারে যে জুন ওনার আসল নাতি না, তাহলে আপনার কি হবে? সে আপনাকে একটা কানাকুড়িও দিবে না। জিনের মুখে এসব কথা শুনে জুনের মা তো একেবারে হতভম্ব হয়ে যায়। তিনি জিনকে বলে এত ছোট্ট একটা বাচ্চা হয়ে তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? জিন বলে আমি কাউকে কিছুই বলবো না, আপনি শুধু আমাকে অনাথ আশ্রমে পাঠানোর চিন্তাটা বাদ দিয়ে দেন, আর অবশ্যই নতুন কিছু ড্রেসও কিনে দিবেন। এই বলে জিন এখান থেকে চলে যায়। তারপর জিন জুনের কাছে এসে বলে তুমি সবসময় এমন মনমরা হয়ে কেন থাকো? জুন বলে কারণ আমার মা আমাকে বাসা থেকে বের হতে দেয় না, এমনকি কারোর সাথে মিশতেও দেয় না। জিন তো এখানে জুনের মাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলে জুনের মন বিষাতে থাকে। সে বলে আমার মনে হয় না তোমার মা তোমাকে একটুও ভালোবাসে, সে তোমার কোনো পরোয়াই করে না, তুমি অসুস্থ থাকলেও তোমাকে দেখতে আসে না। এইসব কথা আবার জুনের মা বাইরে থেকে শুনে ফেলে। তবে জিনের কথাগুলো শুনে জুনেরও মনে হচ্ছিল তার মা হয়তো তাকে আসলেই ভালোবাসে না, তার চোখে একদম পানি চলে আসে। তখনই জিন বলে ওঠে চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে থাকবো। এদিকে জুনের মা জিনের এসব কথা শুনে জিনের বাবাকে কল করে আর বলে তোমার মেয়ে একটা সাইকো, তাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, সে তো দেখছি আমার ছেলেকে আমার বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। জিনের বাবা বলে আমি এখনই আসছি। তারপর জিন যখন জুনের রুমের বাইরে এসে জুনের মাকে দেখতে পায়, তখন সে বলে আপনি কি আমাদের উপর নজর রাখছিলেন নাকি? আপনি যদি আমাকে জুনের থেকে আলাদা করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি জুনকে সব সত্যি বলে দিব যে তার আসল বাবাকে। জুনের মা তো এমনিতেই রেগেছিল, তার উপর আবার জিন ওনাকে আবারও ব্ল্যাকমেল করছে দেখে তিনি প্রচন্ড রেগে জিনকে ধরে নিয়ে যাচ্ছিল। জিনকে নেওয়ার সময় ইচ্ছা করে জিন একটা ল্যাম্প লাইট ফেলে দেয় যাতে আর শব্দে জুন চলে আসে, আর ঠিক এমনটাই হয়। জিনের চিৎকার ফলো করতে করতে জুন তো নিচে এসে দেখতে পায় তার মা জিনকে বাথটবে ডুবিয়ে মারার চেষ্টা করছে। জুন এটা দেখে একদম স্তব্ধ হয়ে যায়। এখানে জুনকে দেখে তার মা থেমে যায়, আর এই ঘটনাটাই জুন সবসময় তার স্বপ্নে দেখত। যাক, এই সুযোগে জিন আবার দৌড় দিয়ে জুনকে সাথে নিয়ে চলে যায়, আর যেতে যেতে জুনকে বলে তুমি এখনই একটা অ্যাম্বুলেন্সকে কল করবে আর বলবে যে একটা মেয়ে উপর থেকে পড়ে গিয়েছে। এটা বলে সে জুনকে নিচে রেখে উপরে চলে যায়। জুন তো জিনের কথা মতো অ্যাম্বুলেন্সে কল করে বলে একজন মেয়ে উপর থেকে পড়ে গিয়েছে। ঠিক তখনই সে দেখতে পায় জিন তার চোখের সামনে উপর থেকে পড়ে যাচ্ছে। এটা দেখে সে তো একদম হতভম্ব হয়ে যায় আর তার চোখে পানি চলে আসে। তারপর আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই, যেখানে এসে জিনের বাবা চিৎকার করে জুনের মাকে বলছিল আমি তোমাকে কতবার বলেছি জিনের খেয়াল রাখতে। এখন তো তার মুখে অনেক আঁচড় পড়ে গিয়েছে, এমনকি সব জায়গায় ব্যান্ডেজ লাগানো। এই অবস্থায় আমরা তার ভিডিও করব কিভাবে? জুনের মা বলে এসব টাকা পয়সা আমার কিছুই লাগবে না, তুমি শুধু তোমার সাইকো মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও। এই পিচ্ছি মেয়ের কত বড় সাহস, সে উপর থেকে কিভাবে নিজের জানের পরোয়া না করে লাফ দিয়েছে। তারা দুজন যখন এসব নিয়ে জোরে জোরে কথা বলছিল, তখন জুন এসে জিনের কান চেপে ধরে বলে তোমার এসব কথা শুনতে হবে না। জিন বলে আমার এই অবস্থা দেখে তুমি কেন কান্না করছো? আসলে জিন ইচ্ছে করে আহত হয়েছে যাতে করে তার বাবা তাকে দিয়ে ভিডিও বানাতে না পারে, আর জিনের পরিকল্পনাটাও সফল হয়েছে, কারণ জুনের মা এখন আর এসব ভিডিও টিডিও করতে চায় না। তারপর জুন জিনকে বলে আমি এক্সের মানে জানতে পেরেছি, আমি তোমার নোট খাতাতে দেখেছি যেখানে তুমি এক্সের অর্থ লিখেছ। এক্স মানে হলো সেই
সেই সব বড়লোক যারা সবসময় তোমাকে টর্চার করে। তুমি সে নোটটায় লিখেছিলে তুমি চাও আমি যেন সবসময় তোমার পাশে থাকি। কথা দিচ্ছি আমি সবসময় তোমার পাশে থাকবো আর সকল বিপদ আপদ থেকে তোমাকে রক্ষা করব। আসলে জিন এই লেখাগুলো ইচ্ছে করে লিখেছিল জুনকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তার পক্ষে রাখার জন্য। আর ঠিক এমনটাই হয়। এখান থেকেই জিন জুনকে তার কাজে ব্যবহার করতে শুরু করে। তারপর দৃশ্য চলে আসে বর্তমানে জিনকে দেখা যায় হসপিটালে। জুনই তাকে হসপিটালে নিয়ে এসেছিল আর ছোটবেলার মতোই তার হাত ধরে জুন তার পাশেই থাকে। জিনের জ্ঞান ফিরে আসলে জুন তাকে জানায় আজ 3 দিন পর তার জ্ঞান ফিরে এসেছে, এখন তার কেমন লাগছে। জিন তো এ কথা শুনে তাড়াতাড়ি বেড থেকে উঠে একটা ফোন করে আর জানতে পারে ইতিমধ্যে তার কলেজের ভর্তি হওয়ার ডেট ওভার হয়ে গিয়েছে, মানে সে আর ভর্তি হতে পারবে না। এটা শুনে সে তো অনেক বেশি কষ্ট পায়। এত বছরের পরিশ্রম এক নিমেষে তার বাবার জন্য নষ্ট হয়ে গিয়েছে। এই কষ্টটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তারপর জিনের কাছে তার বন্ধুরা কল করে বলে কাল তো স্কুলে গ্রাজুয়েশন পার্টি হতে চলেছে, তুমি আসবে তো? জিন বলে হ্যাঁ আসবো। পরের দিন হাতে ফুল নিয়ে জিন গ্রাজুয়েশনের পার্টিতে চলে আসে আর চুপচাপ ক্লাসের মধ্যে বসে থাকে। সবাই মজা করলো, জিন তো তার ভিতরের এত চাপা কষ্ট রেখে কোনোভাবেই মজা করতে পারছিল না। এদিকে গ্রাজুয়েশন সেরেমনিতে জুনের মাও সেখানে আসে জুনকে নেওয়ার জন্য। সে জুনকে গ্রাজুয়েশনের জন্য অভিনন্দন জানায় আর জিজ্ঞাসা করে তার দাদার সাথে কোনো কথা হয়েছে কিনা। আসলে জুনের মা জানতে চাইছিল গ্রাজুয়েশন কমপ্লিট করার উপলক্ষে তার দাদা তাকে কোনো গিফট দিয়েছে কিনা। তখনই জিনকে পাশ দিয়ে যেতে দেখে জুন তো তার মাকে গাড়িতে বসিয়ে রেখে জিনের পিছু হাঁটতে শুরু করে। জুন জিনের পিছনে হাঁটতে থাকে কিন্তু তাকে ডাকে না। তখনই হঠাৎ করে রাস্তায় জিন একটা লোককে দেখতে পায়। সে একটা চোর ধরেছে, কিন্তু লোকটা পুলিশ ছিল না, লোকটা একটা ক্যাফে চালাতো। এখানে জিন আমাদেরকে বলতে থাকে আজ যদি এ লোকটার সঙ্গে আমার দেখা না হতো তাহলে আমার জীবনটা হয়তো অন্যরকম হতো, কিন্তু এখন আর কিছুই পাল্টাবে না। সে এক দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে থাকে আর তার মাথার ভিতরে একটা নতুন প্ল্যান তৈরি হয়। ওই ছেলেটা যার নাম ছিল চিয়ান, তাকে তো এখন জিন নিজের টার্গেট বানিয়ে নিয়েছিল। এই চিয়ানের আবার একটা ক্যাফে ছিল, তাই জিন তার ক্যাফেতে গিয়ে বলে আমি একটা পার্ট টাইম জব খুঁজছি। চিয়ানও তাকে পার্ট টাইম জব দিয়ে দেয়। পরের দিন থেকে জিন নিয়মিতই কাজে আসতে শুরু করে। জিন যে ক্যাফেতে চাকরি করত, জুন আবার ঠিক সেই ক্যাফের সামনে একটা কোচিং সেন্টার খুলে বসে, যাতে সে সবসময় জিনকে চোখে চোখে রাখতে পারে। তার পরের সিনে দেখা যায় রেস্টুরেন্টের কাস্টমাররা জিনকে জিজ্ঞাসা করে তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। জিন বলে তার একটা বয়ফ্রেন্ড আছে আর সে অনেক বেশি হ্যান্ডসাম। আসলে জিন দেখতে সুন্দরী হওয়ার কারণে ক্যাফেতে ছেলেদের ভিড় লেগেই থাকতো। এমনকি তারা তো জিনের ছবি তুলেও ইন্টারনেটে আপলোড করে দেয়, ফলে আস্তে আস্তে জিন ভাইরাল হয়ে যায়। পরের সিনে আমরা একটা স্টকারকে দেখতে পাই যে কিনা সারাদিন বসে জিনের ছবি দেখতে থাকে। তার মাথায় একটা টুপিও ছিল। এদিকে ভাইরাল হওয়া জিনের ছবিগুলো মেরির চোখেও পড়ে। মেরি বলে আমি তাকে একবার অফার করেছিলাম কিন্তু সে রিজেক্ট করে দিয়েছে। এখন তো দেখি সে অনেক পপুলার হয়ে গিয়েছে, আমাদের উচিত হবে তার সাথে আরো একবার কথা বলা। তারপরে একদিন জিন ক্যাফের আরেকজন কর্মচারীর কাছ থেকে জানতে পারে তাদের বস মানে চ্যান খুবই ভালো একজন বেসবল প্লেয়ার ছিল, কিন্তু একবার তার বন্ধুর কারণে সে তার হাতে গুরুতর আঘাত পায়, যার পর থেকে সে আর খেলতে পারে না। এই ঘটনার পরও সে কখনোই তার বন্ধুকে দোষারোপ করেনি, বরং সবসময় তাকে সাপোর্ট করে এসেছে। আর বর্তমানে সে আবারও খেলায় কামব্যাক করার চেষ্টা করছে। এমনকি তার সাথে অনেক প্রভাবশালী লোকেরাও হাত আছে, যারা চায় চ্যান যেন তাড়াতাড়ি কামব্যাক করে। জিন ছেলেটির সব কথা মনোযোগ দিয়ে শুনতে থাকে। যাই হোক, তার পরের দিন জিনের বসের কাছে ওই স্টকারটা কল দেয় আর জিনের নাম্বার চায়, কিন্তু চ্যান সরাসরি তাকে না করে দেয়। অন্যদিকে জুনের বাবার আজকে মৃত্যুবার্ষিকী ছিল, তাই সে সেখানে আসে। এখানে জুনের দাদা তাকে বলে তোমার উচিত নিজে স্বাবলম্বী হওয়া, মনে রেখো আমি মরলে কিন্তু তুমি আমার কিছুই পাবে না। জুনের তাতে কোনো আক্ষেপই ছিল না, হয়তো জুন জানতো যে সে তার আসল নাতি না, তাই তার দাদা ওর জন্য যা কিছু করছে তাই অনেক বেশি। অন্যদিকে দেখা যায় জিনের পিছনে সেই স্টকারটা তখনও পিছু করছিল। জিনও তো কম না, সুযোগ বুঝে জিন ওই স্টকারটাকে মেরে
অবস্থা একদম খারাপ করে দেয়। ওই সময় সেখানে জুন চলে আসে আর দেখতে পায় জিন লোকটিকে পিটিয়ে একদম অবস্থা নাজেহাল করে ফেলেছে। জুন তো দৌড়ে এসে জিনকে থামায়। জিন চিৎকার করে বলতে থাকে, যদি এখানে আমার কিছু হয়ে যেত তাহলে তুমি কি করতে? তুমি এত দেরি করে আসলে কেন? তারপর সে জুনকে জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য কি করতে পারবে? জুন বলে, কাউকে ছাড়া সবকিছুই করতে পারবো। এই কথা শুনে জিন বলে, চিন্তা করো না, আমি তোমাকে কাউকে মারতে বলবো না। তারপর সেই স্টকারটা যাকে জিন মেরেছিল সে জুনের কাছে সাহায্য চায়। জুন বলে, আমি অ্যাম্বুলেন্স ডেকে দিচ্ছি, তবে একটা শর্ত আছে, আজ এখানে যা হয়েছে সেটা তুমি কাউকে বলতে পারবে না। স্টকারটাও জুনের শর্তে রাজি হয়। তারপর জুন মনে মনে ভাবতে থাকে, আমি কিভাবে এমন একজন নিষ্ঠুর মেয়েকে ভালোবাসি। যাই হোক, পরের সিনে দেখা যায় জিনের বাবা জিনের বাসায় এসে টাকা নেওয়ার জন্য, আর এখন জিনও তার বাবার কথা মতো টাকা দিয়ে দেয়। তা না হলে যে বাবা তাকে মেরেই ফেলবে। এখানে এসে বাবা টাকা পেয়ে যায়। তারপর কারুর সাথে ফোনে জিনের কিছু ছবি বিক্রি করা নিয়ে কথা বলছিল। আসলে জিনের বাবাও ছিল খুবই জঘন্য একটা লোক। তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে লুকিয়ে লুকিয়ে জিনের ছবি তুলে সেগুলো বিক্রি করে। একজন বাবা কতটা নিকৃষ্ট হলে মেয়ের ছবি নিয়ে ব্যবসা করতে পারে বুঝতেই তো পারছো। এমনকি জিনের বাবা ফোনে বলছিল, আমি টাকার জন্য সবকিছু করতে পারি, ছবি তো কোনো ব্যাপারই না, টাকার জন্য আমি আমার মেয়ের কিডনি পর্যন্ত বিক্রি করে দিতে পারি। পিছন থেকে জিন আবার এসব কথা শুনে ফেলে। এতে তো তার প্রচন্ড রাগ হতে থাকে। সে সুযোগ পেয়ে হঠাৎ করে জোরে এসে তার বাবাকে ধাক্কা দিতে চায়, কিন্তু তার বাবা সময় মতো ঘুরে দাঁড়ায় আর জিনের মতলব বুঝতে পেরে বলতে থাকে, তোর তো সাহস কম না, তুই কি আমাকে ধাক্কা দিয়ে মেরে ফেলতে চাইছিলি? এরপরে তো সে রাগে পাগলের মতো জিনকে আবার মারতে শুরু করে। তাকে মেরে চলে যাওয়ার সময় সে বলে যায় আগামী মাস থেকে জিন যেন তাকে ডাবল টাকা দেয়। মারার সময় জিনের গলায় আঁচল লেগে একটুখানি কেটে যায়। তার বাবা সেখান থেকে চলে যাওয়ার পর জিনও পাগলের মতো হাসতে থাকে। আসলে তার হাসার কারণ হলো সে মনে মনে বড় একটা প্ল্যান করছিল। পরের দিন জিন ইচ্ছে করে গলায় বড় বড় ব্যান্ডেজ বেঁধে কাজে চলে আসে, যাতে তার বস মানে চ্যান সেটা দেখে বুঝতে পারে তার সাথে কিছু একটা ঘটেছে। আর ঠিক তেমনটাই হয়। জিন তাকে এভাবে দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে আর জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তুমি চাইলে কিন্তু যে কোনো সময় আমাকে তোমার সাহায্যের জন্য ডাকতে পারো, আমি সবসময় তোমার পাশে আছি। জিন তো চ্যানের কাছ থেকে এই কথাটাই শুনতে চাচ্ছিল, কারণ এখন সে এই চ্যানকেই ব্যবহার করে নিজের পরিকল্পনা হাসিল করতে চাইছিল। যাক, এদিকে বৎসহ বাকি সবাই জানতো জুন তার বয়ফ্রেন্ড, তাই সে জিনকে জিজ্ঞাসা করে, আজকাল তুমি বাসায় কার সাথে যাচ্ছ? কারণ জুন তো অনেক রাত পর্যন্ত কোচিং সেন্টারে পড়ায়। জিন বলে সে একাই যায়। তখন তার বস জিজ্ঞাসা করে তার পরিবারে কে কে আছে। জিন বলে তার বাবা আছে, কিন্তু তার বাবা তার সাথে থাকে না, অনেক দূরে একটা কোম্পানিতে জব করে। অন্যদিকে জুন চুপি চুপি জিনের বাবাকে রেকর্ড করছিল, কারণ সে নানাভাবে জিনের ছবি তুলে সেগুলো বিক্রি করে। শুধু জিনের ছবি না, তার কাজই ছিল পাবলিক প্লেসে গোপন ক্যামেরা লাগিয়ে মেয়েদের বিভিন্ন ভিডিও এবং ছবি কালেক্ট করে বিক্রি করা। এখন জুন সেগুলোর প্রমাণই কালেক্ট করছিল। তবে জিনের বাবা একদিন জুনকে দেখতে পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। জুনও জিনের বাবার পিছু নেয় আর সাথে পুলিশকেও কল করে। সে কল করে বলে, আমি একজন হিডেন ক্যামেরাম্যানকে ধরেছি, আপনারা তাড়াতাড়ি আসুন। জুন চাচ্ছিল জিনের বাবাকে আবারও জেলে পাঠাবে, যাতে করে সে আর জিনকে বিরক্ত করতে না পারে। জিনের বাবা সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু পারে না। জুন তাকে ধরে ফেলে। এক পর্যায়ে জিনের বাবা জুনের গলা চেপে ধরে আর বলে, তোমার জন্যই আগেরবার আমাকে জেলে যেতে হয়েছিল, কারণ তুমি সেদিন কল করেছিলে। আমার জীবন তোমার জন্যই বরবাদ হয়েছে। জুন বলে, তুমি তোমার মেয়ের সাথে যা যা করছো তা নিয়ে কি তোমার একটুও অনুশোচনা হয় না? জিনের বাবা বলে, আমি তাকে এই দুনিয়াতে নিয়ে এসেছি, তাই আমার যা ইচ্ছা তার সাথে আমি তাই করতে পারি, তাতে তোর কি সমস্যা? এটা শুনে জুন তো প্রচন্ড রেগে যায় আর সে জিনের বাবাকে মারতে শুরু করে। এখানে জুন তার গলায় জোরে চেপে ধরে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। জুন দেখে আশেপাশে কেউ নেই, তাই সে তার পাশে একটা বড় পাথর নিয়ে জিনের বাবার মাথায় মারতে যায়,
কিন্তু মারে না, কারণ তার বিবেক তাকে এই কাজটা করতে বাধা দেয়। এজন্য সে পাথরটা ফেলে দেয়। এরই মধ্যে জিনও এখানে এসে পড়েছিল। তার সাথে সাথে পুলিশও সেখানে চলে আসে। পুলিশ সেখানে এসে দেখে জুন জিনের বাবাকে মারছে, তাই তারা স্বাভাবিকভাবে জিনকেই কালপিট মনে করছিল, তাই তারা জুনকে আটক করে। এদিকে পুলিশ স্টেশনে এসে জিন তো পুরা খেলাটাই বদলে দেয়। সে তো নিজের বাবার পক্ষ নিয়ে জুনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, যা দেখে আমাদের সাথে সাথে জুন নিজেও টাসকি খেয়ে যায়। জিন বলতে থাকে, জুন আর আমি একসময় সৎ ভাই বোন ছিলাম, কিন্তু কিছুদিন পরেই বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। এখন জুন আমাকে প্রতিদিন স্টক করে। বাবা তাকে থামাতে গেলে সে বাবাকে ধরেও মারে। এমনকি কিছুদিন আগে সে তার বাসায় গিয়েও ভাঙচুর করেছে এবং তাকে মেরেছে, আর সেটার প্রমাণ হিসেবে সে তার ঘাড়ের দাগটাও দেখায়। জিনের এসব কথা শুনে জুন তো চিৎকার করে বলতে থাকে, জিনকে আমি কখনই স্টক করিনি, তার বাবা তাকে স্টক করে, তাকে টাকার জন্য মারধর করে। এমনকি তিনি লেডিস ওয়াশরুমে গোপন ক্যামেরা লাগিয়ে সেগুলো ভিডিও করে। আমার কাছে এই সবকিছুর প্রমাণ আছে। পুলিশ তার কাছ থেকে সেই প্রমাণগুলো দেখতে চায়। জুন তার ফোন থেকে প্রমাণগুলো দেখাতে গেলে দেখে তার ফোনে কোনো প্রমাণই নেই। আসলে ঘটনাস্থলে ধস্তাধস্তির সময় জুনের ফোনটা পড়ে গিয়েছিল, আর সুযোগ বুঝে জিন সেটা তুলে সব প্রমাণ ডিলিট করে দিয়েছিল। ফলে জুন এখানে পুরোপুরি ফেসে যায়। যাক, এবার জিন তার বাবাকে নিয়ে বাইরে চলে আসে। এখানে এসো তার বাবা তাকে বলে, কিছুদিন পরেই কিন্তু আমি তোমার কাছ থেকে টাকা নিতে আসব, তুমি টাকা জোগাড় করে রেখো। জিন বলে, ঠিক আছে, আমি যখনই টাকা জোগাড় করে ফেলবো আমি নিজেই আপনাকে কল করে জানাবো। এর আগে আপনি নিজের সেফটির জন্য আমার সাথে আর যোগাযোগ করবেন না। জিনের কথাগুলো শুনে তার বাবার তো একটু সন্দেহ হয়, তাই তিনি বলে, তুমি আবার আমাকে ধোকা দিবে না তো? জিন বলে, যদি আমি আপনাকে ধোকা দেই তাহলে আপনার যা শাস্তি তা আমাকে দিতে পারেন। এই কথা শুনে জিনের বাবা বলে, বা তুমি তো দেখি বড় হয়ে গিয়েছো। এই বলে তিনি এখান থেকে চলে যায়। বাবা চলে যাওয়ার পর জিন আবারও জুনের সাথে কথা বলতে আসে। জুন তাকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কি করতে চাচ্ছ? জিন বলে, আমি জানি তোমার প্ল্যান কি ছিল। তুমি আমার বাবাকে যদি এসব ছোটখাটো কারণে জেলে দাও তাহলে তিনি আবারও 2-1 বছর পর ফিরে এসে আমার জীবনটাকে নরক বানিয়ে দিবে। জিন আরো বলে, ওই সময় তো তোমার হাতে সুযোগ ছিল, তুমি চাইলেই আমার বাবাকে মেরে ফেলতে পারতে, কিন্তু তুমি তেমনটা করনি। তাই এখন থেকে আমার এই ব্যাপারে তুমি দূরে থাকবে, আমি নিজে এই ব্যাপারটা দেখে নিব। এই বলে সে সেখান থেকে চলে যায়। আসলে জিন তার বাবাকে মারার জন্য একটা বড় প্ল্যান করছে, আর সে প্ল্যানে জিন চায় না জুন থাকুক। তাই সে মিথ্যা বলে জুনকে তার থেকে দূরে সরানোর জন্য জেলে ঢুকিয়ে দিয়েছে। তার মাথায় নকল ব্যান্ডেজ লাগাতে শুরু করে। পরের দিন জিন গলায় ব্যান্ডেজ বেঁধে কাজে আসে। এবার তার বস আর তার সহকর্মী দুজনেই সেটা খেয়াল করে আর জিজ্ঞাসা করে আসলে কি হয়েছে। জিন শান্ত গলায় বলে, একজন স্টকার আছে, সে আমার পিছু নেয়। কার রাতে ওর সঙ্গে আমার হাতাহাতি হয়েছিল। চ্যানকে সে আরো বলে, জুন এখন আমার সাথে নেই, সে এখন তার দাদার সাথে দেখা করতে গিয়েছে। কিন্তু আসলে তো জুন ছিল জেলে। তবে জিন এসব বলছিল যাতে করে চ্যান তার জন্য আরো বেশি চিন্তিত হয়। তারপর রাতে ফেরার পথে চ্যান জিনকে বলে, গাড়িতে ওঠো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। জিনও রাজি হয়ে যায়। গাড়িতে ওঠার পর চ্যান জিনকে একটা পেপার স্প্রে দেয় আর বলে, কোনো সময় বিপদে পড়লে এটা ব্যবহার করো। তখন কথায় কথায় জিন চ্যানকে জিজ্ঞাসা করে, আচ্ছা বস, আপনি সব সময় সবাইকে নিঃস্বার্থভাবে সাহায্য করেন, এতে করে আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে আফসোস করেন না? চ্যান বলে, না, আমি নিজ ইচ্ছায় সবসময় অন্যদেরকে সাহায্য করি। এসব কথা শুনে জিন মনে মনে ভাবতে থাকে, এই লোকটা দেখি আসলেই অনেক বেশি ভালো, আমার অনেক কাজে আসবে। তারপর চ্যান যখন জানতে পারে জিন ছাদের উপর এমন একটা বাসায় থাকে, তখন তার জিনের জন্য আরো বেশি খারাপ লাগে। তখনই তারা বাড়ির সামনে একটা বক্স পড়ে থাকতে দেখে। বক্সের মধ্যে ছিল একটা ইঁদুর, যা দেখে জিন তো ভয় পেয়ে যায়। সে বক্সে আরো একটা নোট ছিল যেখানে লেখা ছিল, পরবর্তী টার্গেট তুমি। চ্যান তখনই সেখানে কারোর থাকার আওয়াজ শুনতে পায়। সে বুঝতে পারে এটা সেই স্টকারটা তখন দৌড়ে পালাচ্ছিল। এদিকে চ্যান জিনকে বলে, তুমি ভিতরে যাও, আমি তাকে দেখছি। এই বলে সেই স্টকারটাকে ধরতে যায়,
কিন্তু ধরতে পারে না। তারপর জিনের কাছে আবারও ফিরে আসে। চ্যান এখানে এসে দেখে জিন এখনো বাইরে দাঁড়িয়ে রয়েছে। চ্যান বলে, আমি না তোমাকে বলেছিলাম ভিতরে যেতে, তুমি বাইরে দাঁড়িয়ে কি করছো? জিন বলে, আসলে বস, আপনার জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল, তাই ভিতরে যাইনি। কিন্তু আসল কথা তো হলো জিন উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল চ্যান আসলে কি করে। এবার জিন বলে, আপনি আমাকে নিয়ে টেনশন করবেন না, আমি আমার বান্ধবীকে ডেকে নিয়েছি, কিছুক্ষণ পরই সে চলে আসবে, আপনি এখন চলে যান। কিন্তু চ্যান জিনকে নিয়ে খুবই চিন্তিত ছিল, তাই সে নিজের বেসবল ব্যাটটা জিনের হাতে দিয়ে বলে, এটা রাখো, দরকার হলে ব্যবহার করবে। তারপর জিন একটা সুপার শপে যায়, সেখানে তার পিছন পিছন ওই স্টকারটাও ছিল। তবে এবার সে জিনকে কোনো আক্রমণ করে না, উল্টো সেখানে স্টকারটাকে জিনের সাথে কথা বলতে দেখা যায়। এটা আবার ক্যাফের ওই সহকর্মীটা দেখে ফেলে, সে বুঝতে পারে এটাই তো স্টকার। তারপর জিন বাসায় ফিরে তার রুমের সবকিছু ইচ্ছে করে উলটপালট করতে থাকে, যেন কেউ দেখে মনে করে এখানে কেউ এসে ধস্তাধস্তি করেছে। তারপর সে তার বাবাকে কল করে বলে, আপনার টাকা আমি জোগাড় করে ফেলেছি, কালকে রাত ঠিক 8টা বাজে এসে টাকাগুলো নিয়ে যেতে পারেন। পরের দিন জিন যখন ক্যাফেতে আসে তখন তার সহকর্মী তাকে জানায় তার খোঁজে একজন মহিলা এসেছিল, সেটা ছিল মেরি। মেরি তাকে আবারও অ্যাক্টিং করার প্রস্তাব দেয়। সে বলে, তুমি এখানে শুধু শুধু তোমার সময়গুলো নষ্ট করছো, তোমার উচিত তোমার এই সুন্দর চেহারাটাকে কাজে লাগানো। জিন বলে, এখন আমি এসব নিয়ে ভাবছি না, কারণ বর্তমানে আমার অনেক কিছু করার বাকি আছে। মেরি জিজ্ঞাসা করে, কি এমন কাজ বাকি আছে? জিন বলে, সেটা ফ্যামিলি ম্যাটার। মেরি বলে, ফ্যামিলি ম্যাটার হলেও আমি কিন্তু সমাধান করতে পারি। জিন বলে, না, এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, আপনি কিছুই করতে পারবেন না। মেরি বলে, তুমি হয়তো জানোই না আমাদের কাছে কত পাওয়ার আছে, আমরা চাইলে অনেক কিছুই করতে পারি। যাই হোক, তোমার যদি কখনো অ্যাক্ট্রেস হওয়ার ইচ্ছা জাগে অন্য কারো কাছে যেও না, সরাসরি আমার কাছে চলে এসো। এই বলে মেরি এখান থেকে চলে যায়। এইসব কথা শুনে চ্যান তো জিনকে বলে, জুন কি জানে তার গার্লফ্রেন্ড কিছুদিন পর সুপারস্টার হতে চলেছে? জিন বলে, জুন কিন্তু আমার বয়ফ্রেন্ড না। এটা জানতে পেরে চ্যান অনেকটাই অবাক হয়। তারপর জিন যখন কাজ করছিল তখন তার বস এসে তাকে জিজ্ঞাসা করে সে চলে আসার পর কালকে সেখানে কি হয়েছিল। জিন বলে, কিছুই হয়নি, আমার অনেক ভয় লাগছিল, তাই আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে গিয়েছিলাম। আর সকালে যখন বাসায় ফিরি তখন দেখতে পারি কেউ একজন বাসার দরজা ভেঙে ভিতরের সবকিছু উলটপালট করে রেখেছে। এটা শুনে তার বস বলে, এখন তুমি কি করবে? জুন কি এই ব্যাপারে কিছু জানে? জিন বলে, না, আমি তাকে কিছুই জানাইনি, একটা দিনেরই তো ব্যাপার, কারণ সে কালকেই ফিরে আসবে। এই শুনে তার বস বলে, তাহলে তুমি আজকের রাতটা কি করবে? একটা কাজ করো, তুমি না হয় আমার বাসায় থেকে যাও, এমনি তো আমার আজকে একটা মিটিং আছে, তাই আমি বাসায় থাকবো না। এখানে আমরা একটা টুইস্টের ব্যাপারে জানতে পারি, আর সেটা হলো জিন ওই দিন যে স্টকারটাকে মেরেছিল তারপর থেকে ওই স্টকারটা কখনো তাকে আর বিরক্ত করেনি, বরং জিনই ইচ্ছে করে ওই স্টকারটার সাথে যোগাযোগ করেছে। সে সুপার শপে তাকে একটা লেটার দিয়েছিল যার মাধ্যমে সে তার সাথে যোগাযোগ করছিল, আর এখন সেই স্টকারটা যাই করছে এই সবকিছু কিন্তু জিনের কথাই করছে। যাক, এখানে জিনের সহকর্মীটা সেদিন সুপার শপের কথাটা তুলতে যায় যে সে জিনের সাথে সেদিন সেই স্টকারটাকে দেখেছিল, কিন্তু এই কথাটা বুঝতে পেরে জিন ইচ্ছে করে তার হাতটা কেটে ফেলে, ফলে সবার নজর সেদিকে চলে যায়, আর ওই সহকর্মীটা ওই কথাটা বলতে পারে না। অন্যদিকে জিনের বাবা যখন বাসায় আসে তখন দেখতে পায় আশেপাশে সবকিছু উল্টাপাল্টা করা। তারপর তিনি টেবিলের লাইটটা অন করে আশেপাশে দেখতে থাকে। এদিকে চ্যান জিনকে গাড়িতে উঠিয়ে দেয় আর ড্রাইভারকে বলে জিনকে যেন তার বাসায় নিয়ে যায়, সাথে সে বাসায় ঢুকার পাসওয়ার্ডটাও বলে দেয়। কিন্তু জিন গাড়িতে উঠেই তার বসের বাড়িতে না গিয়ে তার বাড়িতে নিয়ে যায়। তারপর সে চ্যানকে মেসেজ করে জানায় যে তাকে এখন প্রথমে তার বাসায় যেতে হবে, কারণ সেখানে তার পার্স এবং আইডিটা রয়ে গিয়েছে, আর রাতে পরার জন্য কাপড়ও আনতে হবে। তখন তার বস তাকে রিপ্লাই করে বলে, তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সাথে সাথেই তুমি আমাকে কল করবে, আমি তোমার কাছে চলে আসব। তারপর জিন যখন বাসায় ফিরে তখন সে দেখতে পায় তার বাবা তার জন্য ওয়েট করছিল। বাবা তাকে দেখে বলে, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি, আমি তো ভেবেছিলাম
আজকে তুমি আসবেই না। জিন বলে, আসবো না মানে? আমি তো এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে বসে আছি। জিনের বাবা বলে, বেশি নাটক না করে আমার টাকাটা দাও। জিন বলে, দিচ্ছি, কিন্তু এর আগে আপনি আমার একটা রিকোয়েস্ট রাখেন। এই টুপিটা আমি আপনার জন্য অনেক শখ করে কিনেছি আমার প্রথম স্যালারির টাকা দিয়ে। আমি চাই আমাদের বাবা মায়ের মধ্যে সম্পর্কটা ভালো হয়ে যাক। এরকম মিষ্টি মিষ্টি কথা বলে সে তার বাবাকে টুপিটা পরিয়ে দেয় আর জড়িয়ে ধরে। তারপর জিন গিয়ে সে টাকার ব্যাগটা নিয়ে আসে, কিন্তু সে ব্যাগের মধ্যে তো কোনো টাকাই ছিল না, শুধু পুরনো কিছু নিউজ পেপার ছিল, যেটা দেখে জিনের বাবার তো প্রচন্ড রেগে যায় আর জিনের মুখের উপর ব্যাগটা ছুঁড়ে মারে। জিন তখন হাসতে হাসতে বলে, আপনি কি মনে করেছেন এত সহজে আমি আপনাকে টাকা দিয়ে দিব? সে আরো বলে, বাবা, আজকে আপনার যা ইচ্ছা আমার সাথে তাই করতে পারেন। তার বাবা তো এসব কথা শুনে তাকে বেধড়ক মারতে শুরু করে। এরই মধ্যে জিন চ্যানকে কল করে। চ্যান কলটা রিসিভ করলে জিনকে মারার শব্দ শুনতে পায়, তাই সাথে সাথে জিনকে বাঁচানোর জন্য সে রওনা দেয়। অন্যদিকে জুনও জেল থেকে বেরিয়ে আসে আর সেখান থেকে বের হতেই সে জিনকে কল করতে থাকে, কিন্তু জিন তখনও কলটা ধরছিল না। এখানে তো জিনের মার খেতে খেতে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে নিজে নিজে বলতে থাকে, আমাকে আরেকটু ধৈর্য ধরতে হবে, তাহলেই সারা জীবনের জন্য এই কষ্ট থেকে মুক্তি পেতে পারবো। এসব ভেবে সে মার খেতে থাকে। জিনের বাবা জিনকে মারতে মারতে প্রায় অজ্ঞানী করে ফেলে। এবার বাবা জিনের অবস্থা খারাপ দেখে বলে, তুমি এত সহজে মরতে পারবে না, তোমার কাছ থেকে এখনো আমার অনেক টাকা ইনকাম করার বাকি আছে। এটা বলেই তিনি এখান থেকে চলে যেতে চায়, কিন্তু জিন তো তাকে যেতে দেয় না। সে তার বাবার পা অনেক শক্ত করে ধরে রাখে, তাই তার বাবা তাকে আবারও মারতে থাকে আর তার পা দিয়ে গলায় চেপে রাখে। এ অবস্থায় জিন নাটক করে বলে, আমি আপনাকে টাকা দিব। টাকার কথা বলে সে বাথরুমের দিকে ইশারা করে। তার বাবা মনে করে সেখানে হয়তো টাকা রাখা আছে, তাই তিনি ওয়াশরুমে চলে যায় আর জিন এই সুযোগে সেখানে থাকা পেপার স্প্রেটা বের করে আর বাবার মুখের উপর স্প্রে করে দেয়। আসলে জিন তার বাবাকে কোনো মতে এখানে আটকে রাখতে চাচ্ছিল, কিন্তু তার বাবা তো এসবে আরো বেশি বিরক্ত হয় আর তার চুল ধরে তাকে মারতে থাকে। এদিকে চ্যানও ততক্ষণে চলে এসেছিল। এত মার খেয়েও জিন হাল ছাড়ে না। সে ধীরে ধীরে বাতির কাছে গিয়ে সে ল্যাম্পের তারটা ছিঁড়ে ফেলে, যাতে চ্যান এসে ভালো করে তার বাবাকে দেখতে না পেয়ে মারতে থাকে। ঠিক সেই মুহূর্তে চ্যানও ঘরে ঢুকে আর জিনের বাবাকে জিনের সাথে জবরদস্তি করতে দেখে চ্যান তো মনে করে এটা হয়তো স্টকারটা, কারণ জিনের বাবা তখন সে টুপিটা পরেছিল যে টুপিটা স্টকার পরতো, তাই চ্যান ভাবে এটাই হয়তো সেই স্টকার। এবার চ্যান আর জিনের বাবার মধ্যে অনেক মারামারি হয় আর একসময় রেগে গিয়ে সে বেসবল ব্যাটটা দিয়ে জিনের বাবাকে জোরে আঘাত করে, ফলে জিনের বাবার মাথা ফেটে তো রক্ত পড়তে শুরু করে, যেটা দেখে চ্যান তো অনেকটা ঘাবড়ে যায়, কারণ সে কাউকে করার পক্ষে ছিল না। তাই চ্যান কি করবে বুঝতে না পেরে এখান থেকে চলে আসে। এই সুযোগে জিন নিজেই সে ব্যাটটা হাতে নিয়ে একের পর এক তার বাবার উপর আঘাত করতে থাকে আর শেষবেশ তাকে ফেলে। ঠিক সেই মুহূর্তে জুন সেখানে উপস্থিত হয় আর চ্যানকে সেখান থেকে বের হতে দেখে জুন বুঝে যায় জিন যা পরিকল্পনা করেছিল সেটা সফল হয়েছে। তারপর আমরা জিনকে দেখতে পাই সে বাইরে বের হয়ে আসে আর পুলিশকে কল করে বলে, আপনারা তাড়াতাড়ি আসেন, আমার বাবার অবস্থা খুবই খারাপ, তার অনেক রক্ত পড়ছে। এই বলে কলটা কেটে দিয়ে সে তো জোরে জোরে হাসতে থাকে। তারপর জিন আবারও রুমের ভিতরে ঢুকে, তখন সে দেখতে পায় তার বাবা এখনো বেঁচে আছে। সে তার কাছে সাহায্য চায়। জিন বলে, আমি ভাবতেও পারিনি আপনি এখনো বেঁচে আছেন। আমি আজকে যা হয়েছি সবটাই আপনার কারণে। আপনি আমার শৈশব ধ্বংস করে দিয়েছেন, এখন আপনাকে শাস্তি পেতেই হবে। কিছুক্ষণ পরই তার বাবা তার সামনে ছটফট করতে করতে মারা যায়। জিন তার বাবার মাথা থেকে সে ক্যাপটা খুলে কুটি কুটি করে ওয়াশরুমে গিয়ে সেটা ফ্লাশ করে দেয়। একটু পর ঘটনাস্থলে পুলিশ চলে আসে আর সবকিছু ইনভেস্টিগেশন করতে থাকে। তারা জিনের সাক্ষীতে চ্যানকে অ্যারেস্ট করে। জিন তখন হসপিটালে ভর্তি ছিল। তার অবস্থা যখন একটু ভালো হয় তখন পুলিশ এসে তার কাছে প্রশ্ন করতে থাকে সেদিন রাতে কি কি হয়েছিল সেটা নিয়ে। অন্যদিকে চ্যানকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
চেন বলে আমি জানতাম না সে লোকটা যে জিনের বাবা হয়, আমি ভেবেছিলাম সে ওই স্টকারটা যে জিনকে হ্যারাস করত। তখন পুলিশ তাকে জিজ্ঞাসা করে তুমি অন্ধকারের মধ্যে কিভাবে বুঝতে পারলে যে ওই লোকটা একটা স্টকার? চেন বলে কারণ সে লোকটার গেট আপ দোকানের স্টকারের মতোই ছিল, সে মাথায় একটা টুপি পরেছিল, যেটা দেখে আমি ভেবেছিলাম সেই হয়তো স্টকারটা। পুলিশ বলে কোথায়? আমরা তো ঘটনাস্থলে কোনো টুপিই খুঁজে পাইনি। এই শুনে চেন তো ভীষণ অবাক হয়ে যায়। চেনের কথা শুনে তাকে জেরা করা সে ডিটেকটিভ ঘটনাস্থলের ছবিগুলো আবারও চেক করে আর বলে দেখো এখানে কোথাও কোনো টুপির ছবি নেই। এদিকে জিনকে যখন টুপির ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, জিন বলে আমি জানি না আমার বস কি বলছে, সেদিন আমার বাবার মাথায় তো কোনো টুপিই ছিল না। তারপর ডিটেকটিভ বলে আপনি জিনের বাবাকে মারার পর বাসায় কেন ফিরে গিয়েছিলেন? তখনই আমরা সেদিনের আরেকটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আসলে চেন জিনের বাবাকে একবার মারার পরই ইমার্জেন্সি নাম্বারে কল করতে যায়, কিন্তু জিন তাকে রিকোয়েস্ট করে বলে সে যেন ইমার্জেন্সি নাম্বারে কল না করে। এটা শুনে জিনের বস বলে লোকটা যতই খারাপ হোক না কেন তার মাথা থেকে রক্ত পড়ছে, তার এখন ট্রিটমেন্টের দরকার। ঠিক তখনই জিন বলে ওঠে প্লিজ আপনি কাউকে কল করবেন না, এই লোকটা কোনো স্টকার না, তিনি তো হলেন আমার বাবা। এই কথা শুনে চেন তো সেখানে একদম স্তব্ধ হয়ে যায়। এতক্ষণ তো সে এত বেশি ভয় পাচ্ছিল না, কারণ সে ভেবেছিল সে একজন ক্রিমিনালকে মেরেছে, কিন্তু এখন যখন সে জানতে পারে যে ভুল করে সে জিনের বাবাকে মেরেছে, সে তো অনেক বেশি ঘাবড়ে যায় আর সাথে সাথে কলটা কেটে দেয়। তখনই জিন নাটক করতে শুরু করে দেয়। সে কান্না করে বলতে থাকে আপনি এটা কি করেছেন? আপনি আমার বাবাকেই মেরেছেন। চেন বলে আমি তো কিছুই জানতাম না। জিন বলে আপনি এখান থেকে পালিয়ে যান, আমি সবকিছু হ্যান্ডেল করে নিব। আপনি এখানে থাকলে সিচুয়েশনটা আরো খারাপ হবে। আমি নিজে নিজেই ইমার্জেন্সি নাম্বারে কল করছি, আপনি প্লিজ এখান থেকে চলে যান। এই বলে জিন তো ধাক্কা দিয়ে চেনকে সেখান থেকে বের করে দেয়। চেন তো কি করবে কিছুই বুঝতে পারছিল না, তাই সে সেখান থেকে চলে যায়। তবে চেন এখান থেকে যেতেই জিনের মুখের এক্সপ্রেশন তো একদম বদলে যায়। ব্যাকগ্রাউন্ডে তখন ডিটেকটিভ বলতে থাকে আপনি এটাই সব থেকে বড় ভুল করেছেন, তখন সেখান থেকে পালিয়ে যাওয়াটা আপনার একদমই উচিত হয়নি, কারণ এমনও হতে পারে তার বাবা তখনও বেঁচে ছিল। বর্তমানে চেন তো অনেকটা অনুশোচনা নিয়ে বলছিল আমি জানি না তখন আমার কি হয়েছিল, আমার তো কোনো দোষই ছিল না। ডিটেকটিভ এবার জিনের কাছে এসে জিজ্ঞাসা করে আপনার বাবার সাথে সেই ঘটনাটা ঘটেছিল 9টা থেকে 10:30টার মধ্যে, কিন্তু আপনি তো আমাদেরকে কল করেছেন রাত 3টায়, এতক্ষণ আপনি কি করেছেন? জিন বলে আমার বাবা আমাকে এত মেরেছিল যে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। যখন আমার হুঁশ আসে তখন আমি সাথে সাথেই আপনাদেরকে কল করি। এটা বলে সে অসুস্থতার নাটক করতে শুরু করে। তখনই সেখানে সে কেসের প্রধান ডিটেকটিভের কাছে একটা নাম্বার থেকে কল আসে। এই কলটা ছিল একটা এজেন্সি থেকে, যে এজেন্সি আবার চেনকে গলফ খেলায় ফিরিয়ে নিতে চায়। এজেন্সি থেকে কল পেয়ে ডিটেকটিভরা কথা বলার জন্য বাইরে চলে যায়। তাদের এরকম অদ্ভুত আচরণ দেখে জিনের তো কিছুটা সন্দেহ হয়, তাই সে চুপি চুপি তাদেরকে ফলো করতে থাকে। এমনকি এখানে তো জিন ডিটেকটিভের পুরো কথার রেকর্ডও করে ফেলে। সেই এজেন্সির অফারে ডিটেকটিভরা প্ল্যান করে যে তারা জিনের বাবার মৃত্যুর দায়টা জিনের উপরই চাপিয়ে দিবে। তারা কেসটা এমনভাবে সাজাতে চাচ্ছিল যেন জিন তার বাবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবাকে মেরে ফেলেছে। জিন এই সবগুলোর কথা চুপি চুপি রেকর্ড করতে থাকে। সেখানে সে ডিটেকটিভ আরো বলছিল আমরা মিডিয়ার সামনে বলবো আমরা প্রথমে ভুল বুঝেছি, আমরা প্রথমে ভেবেছিলাম চেন জিনের বাবাকে মেরেছে, কিন্তু আসলে তার মেয়েই তাকে মেরেছে তার বাবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে। এই মেয়েটা এখন পুরোপুরি অনাথ, তার পাশে দাঁড়ানোর মতো কেউই নেই। যদি পুরো দোষ তার উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে কারোরই কিছু করার থাকবে না। এভাবে আমাদের কাজ হয়ে যাবে আর আমরা মোটা অঙ্কের টাকাও পেয়ে যাব। তখনই আমরা সেখানে জুনকে দেখতে পাই। সেও পুলিশদের সব কথা শুনতে পায়। জুন সে পুলিশের পিছু করতে থাকে। যখন সে পার্কিং রোডে ছিল তখন এক লোক এসে তাকে টাকার বান্ডেল দিয়ে যায়। তারপর তারা যেভাবে প্ল্যান করে ঠিক সেভাবে নিউজ প্রচার করে। এদিকে জুনের মা জিনের বাবার মৃত্যুর খবরটা জানতে পারে। এটা জানতে পেরে তিনি জুনকে কল করে, কিন্তু জুন তো কলটা রিসিভই করে না। আমরা দেখতে পাই সে তখনও সে পুলিশটাকে ফলো করছিল আর সে পুলিশটা জিনের বাসায় আসে। এখানে এসে পুলিশ অফিসারটি জিনের বাড়িটা আবারও তল্লাশি চালায় আর ওয়াশরুমে গিয়ে
কমোটের মধ্যে দেখতে পায় সে টুপির অবশিষ্ট কিছু টুকরো সেখানে পড়েছিল। সে বুঝতে পেরে টুথব্রাশ দিয়ে সেটা বের করে। অন্যদিকে জিনকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়। তখনই সেখানে পুলিশ আসে আর তাকে নাম্বার 1 আসামি বলে অ্যারেস্ট করে নিয়ে যায়। জুন তখন সেখানেই দাঁড়িয়েছিল। তারপর দেখা যায় জিনকে ধরে থানায় আনা হয় আর জেরা শুরু হয়। পুলিশ অফিসার বলে, তোমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তুমি তো স্পষ্ট বলেছিলে তোমার বাবার সেদিন কোনো টুপিই পরেনি, কিন্তু তুমি তো সে টুপিটা টুকরো টুকরো করে ওয়াশরুমে ফ্লাশ করে দিয়েছিলে। আমরা তোমার ওয়াশরুম থেকে এই টুপির অংশটা উদ্ধার করেছি। আর তুমি বলেছিলে তোমার বস তোমার বাবাকে একবার মেরেছিল, সে একবার মেরে সেখান থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু রিপোর্টে তো আমরা পেয়েছি তোমার বাবার মাথায় অনেকগুলো ভারী আঘাতের দাগ রয়েছে, যেটা একবার মারার কারণে কখনোই উঠবে না। তাহলে বাকি আঘাতগুলো কে করেছে? এত এত প্রশ্নের সম্মুখীন হয়ে তো জিন ভিতরে ভিতরে অনেকটাই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর শান্তভাবে সে বলে, আমার একটা লেডি অফিসারের দরকার, কারণ আমার পিরিয়ডস হয়েছে। বাইরে গিয়ে সে তার ফোনটা ওই লেডি অফিসারকে দিয়ে বলে, আপনি কি আমার ফোনটা একবার চেক করতে পারবেন? সে অফিসারটা যখন তার ফোনটা নেয়, জিন তাকে সে রেকর্ডিংটা শোনায় যেখানে সে অফিসারের ঘুষ নেওয়ার প্রমাণটা ছিল। ঘুষ খাওয়া পুলিশ অফিসার যখন এই ব্যাপারটা জানতে পারে, তখন তো তিনি জিনের উপর প্রচন্ড খেপে যায় আর জিনের কাছে গিয়ে বলে, আমার পিছনে লাগার সাহস তোমার কিভাবে হলো? এখন আমার যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে মার্ডার প্রমাণ করেই ছাড়বো। পরের সিনে জুনকে দেখা যায়। সে তার মাকে বলে, আমি এক জায়গায় যাচ্ছি। মা প্রশ্ন করে, তুমি কি জিনের কাছে যাচ্ছ? জুন উত্তর দেয়, না, জিনের সঙ্গে আমার এখন কোনো সম্পর্ক নেই। কিন্তু বাস্তবে দেখা যায় তার মাথার ভিতরে জিনকে বাঁচানোর কোনো একটা প্ল্যান চলছিল। এই সময় পুলিশ স্টেশনে জিনের সঙ্গে দেখা হয় মেরির ম্যানেজারের। সে বলে, তুমি যদি আমাদের অফারটা গ্রহণ করো আর অভিনেত্রী হও, আমরা তোমাকে এই বিপদ থেকে বের করে আনতে পারবো। তুমি হয়তো জানো না আমাদের কাছে কত ক্ষমতা আছে। অন্যদিকে পুলিশ ক্যাফের আরেকজন কর্মচারীর কাছে যায়। সে বলে, হ্যাঁ, একটা স্টকার ছিল ঠিকই, কিন্তু আমি একদিন দেখেছিলাম সুপার শপে জিন আর সেই স্টকার একসাথে হাঁটছে। জিনকে দেখে তখন একদমই মনে হচ্ছিল না যে সেই স্টকারটাকে দেখে ভয় পাচ্ছে, বরং সেই স্টকারের সাথে স্বাভাবিকভাবেই আচরণ করছিল। এদিকে জুন তো পুলিশ স্টেশনে এসে বলে, আমি জিনের বাবাকে মেরে ফেলেছি, আমি হলাম সেই স্টকার। সেখানে থাকা সেই পুলিশও সেটা বিশ্বাস করে, কারণ কিছুদিন আগেই তো জিন তাকে স্টকিং কেসে জেলে ভরে দিয়েছিল। জুন বলে, ওর বাবা সবসময় তাকে অত্যাচার করত, এমনকি আমাকেও অনেক ঘৃণা করত। আমি আগে তার বাবাকে একটা মোটেলে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু পাইনি। তারপর আমি তাকে খুঁজতে জিনের বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি ওর বাবা আগেই আহত হয়ে পড়ে আছে। তাকে দেখে আমার প্রচন্ড রাগ ওঠে, যার ফলে আমি রেগে গিয়ে তাকে শেষ করে ফেলি, তার মাথায় বারবার আঘাত করি। তার এসব বক্তব্য শুনে পুলিশ অফিসারের কিছুটা সন্দেহ হয়। সে বলে, আমার মনে হচ্ছে তুমি মেয়েটাকে বাঁচানোর জন্য এসব বলছে। জুন জোর গলায় বলতে থাকে, না, এটাই সত্যি, তার বাবাকে সত্যি আমি মেরেছি, আমাকে আপনারা গ্রেফতার করুন, এখানে জিনের কোনো দোষী নেই। তার এই স্বীকারোক্তির পর পুলিশের আর কিছুই করার থাকে না, তাই তারা জিনকে ছেড়ে দেয়। তারপর গল্পটা চলে যায় একটা ফ্ল্যাশব্যাকে। দেখা যায় জিন রাগে তার বাবার মাথার উপর জোরে জোরে আঘাত করছিল। যখন তার বাবা অচেতন হয়ে পড়ে, তখন জুন সেখানে আসে। এক মুহূর্তের মধ্যেই সে বুঝে ফেলে এখানে কি ঘটেছিল। তখনই সে শুনতে পায় ওয়াশরুম থেকে পানির শব্দ, কিছু একটা ফ্ল্যাশ করার আওয়াজ হচ্ছে। সেখানে গিয়ে জিনের ফেলে রাখা টুপিগুলো তুলে জুন আবারও ঠিকমতো ফ্ল্যাশ করে দেয়, যাতে করে কোনো প্রমাণ না থাকে। তারপর সে বেসবল ব্যাটটা পরিষ্কার করে আর সেখান থেকে জিনের ফিঙ্গারপ্রিন্ট মুছে নতুন করে সে নিজে ব্যাট দিয়ে জিনের বাবার মাথায় আঘাত করে, যাতে সব প্রমাণ তার দিকে যায়। তারপর সে অ্যাম্বুলেন্সে ফোন করে, কিন্তু পুলিশ তো এবার আরেকটা নতুন তথ্য পায়। জুন বলেছিল সে প্রথমে মোটেলে গিয়ে তার বাবাকে খুঁজেছিল, তারপর জিনের কাছে গিয়েছিল। কিন্তু জুন পুলিশকে যে সময়ের কথা বলছে, দুইটা সময়ের সাথে তো কোনো মিলই নেই। তদন্তে দেখা যায় জিনের বাবার মৃত্যুর পর জুন তার বাবাকে খুঁজতে মোটেলে গিয়েছিল, আর তার অনেক পর জিনের বাসায় গিয়েছিল। ততক্ষণে তো জিনের বাবা মারাই গিয়েছে। এত কিছুর পরও জুন জোরে জোরে বলে ওঠে, আমি তাকে মেরেছি, আপনারা জিনকে ছেড়ে দিন। অন্যদিকে জিন মেরির কাছে আসে।
কারণ সে এবার বুঝতে পেরেছে তার নিজের ক্ষমতা দরকার, আর তার নিজের ক্ষমতা নিজেকেই তৈরি করতে হবে। মেরি তাকে বলে, আমি তোমার বন্ধু জুনকে ছাড়িয়ে আনবো, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি এখন থেকে জুনের কাছ থেকে দূরে থাকবে, কারণ সে এখন তোমার অতীতের অংশ। আর যখন তুমি বড় একজন তারকা হবে, মানুষ তোমার অতীত খুঁজে বের করবে, আর তখন যদি ওর সঙ্গে তোমার সম্পর্কটা প্রকাশ পায়, তখন সবাই জেনে ফেলবে অতীতে কি ঘটেছিল, যা অনেক বিতর্ক তৈরি করবে। জিন তখন শান্তভাবে বলে ওঠে, আপনি না বললেও আমি আজকের পর থেকে জুনের সাথে কোনো সম্পর্ক রাখতাম না। পরের সিনে দেখা যায় জুন আসে জিনের কাছে। সে খুব কষ্ট নিয়ে বলে ওঠে, তুমি এটা কেন করলে? এটা তো খুবই বিপজ্জনক ছিল। জিন জবাব দেয়, আমার বাবার কবল থেকে বের হওয়ার এটাই একমাত্র রাস্তা ছিল। জুন বলে, তুমি তো এই প্রতিশোধ নিতে গিয়ে অন্য একটা লোকের জীবন নষ্ট করে দিলে, আর এখন তো সবাই আমাকেও ভাবছে, কারণ আমি একবার সত্যিই তাকে মারতে গিয়েছিলাম। জিন বলে, তোমার হয়তো আমার বসের জন্য অনেক বেশি মায়া লাগছে, কিন্তু আমার তার উপর দয়া হচ্ছে না, কারণ আমি শুধু নিজের কথাই চিন্তা করি। আমার সাথে এ পর্যন্ত যা যা হয়েছে, এরপর আমার আর কাউকে নিয়ে চিন্তা হয় না, কারোর জন্য মায়াও লাগে না। এসব শুনে জুন বলে, একদিন তোমাকে এই সবকিছুর ফল ভোগ করতে হবে। শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করার জন্য নিরপরাধ মানুষকে তুমি কষ্ট দিয়ে যাচ্ছ, যেটা করা তোমার একদমই ঠিক হচ্ছে না। কিন্তু চিন্তা করো না, এত কিছুর পরও আমি তোমার সঙ্গেই থাকবো। সবকিছুর পরিণতি আমি তোমার সঙ্গে মিলে ফেস করব। জুনের এই কথাটা শুনে আমি ভাই অনেকটাই অবাক হয়ে গেলাম। জিন তখন তার দিকে তাকিয়ে বলে, আমার সঙ্গে থাকার কোনো দরকার নেই, তুমি নিজের পথে চলে যাও। আমি এখন এমন এক জায়গায় চলে যাব যেখানে কেউ আমাকে ছুতে পারবে না। জুন বলে, ওইখানে গেলে তোমার খুবই একা লাগবে। জিন তখন মৃত হেসে বলে, আমার সঙ্গে কেই বা ছিল, আমি তো সবসময় একাই ছিলাম। পরের সিনে দেখা যায় জিন এখন অনেক বড় একজন তারকা হয়ে গিয়েছে। সব বিলবোর্ডে তারই ছবি। আর জেলখানার ভিতরে জিনের বসকে দেখা যায়। সেদিন মেরি জিন আর জুনকে বাঁচিয়ে জিনের বাবার মৃত্যুর দায়ে চ্যানকে ফাঁসিয়ে দিয়েছিল। আর এই পর্বের শুরুতেই আমরা ইনগং নামের এক জনপ্রিয় অভিনেতাকে দেখতে পাই। এখানে ইনগং এর সাথে জিনও এসেছিল। আর হ্যাঁ, আরেকটা কথা, এখন যে ঘটনাগুলো দেখছো এইসব কিন্তু আগের ঘটনার 2 বছর পরের সিন দেখানো হচ্ছে। তো এখন মেরির এজেন্সি অনেক চেষ্টা করছিল জিনকে লাইমলাইটে আনার জন্য, তাই তারা তাদেরই জনপ্রিয় অভিনেতা ইনগং এর সঙ্গে জিনকে একটি সেলিব্রিটি ফেস্টিভ্যালে পাঠায়। আমরা দেখতে পারি তারা দুজন একসাথে রেড কার্পেটে হাঁটছিল। এখানে জিন তার পোশাকে প্যাচ লেগে আটকে গেলে ইনগং সেখানে এসে হিরোর মতো করে জিনকে হাত ধরে নিয়ে যায়। তারপর তারা একসাথে খুব রোমান্টিক ওয়েতে রেড কার্পেটে হাঁটতে থাকে। এবার তারা স্টেজে গিয়ে বক্তব্য রাখে। এদিকে জুন বিলবোর্ডে জিনের বক্তব্যগুলো শুনতে থাকে। পরের দিন ইনগং এর সাথে আমরা আরো একটা অ্যাক্ট্রেসকে দেখতে পাই, যার নাম ছিল লিনা। লিনাও খুবই ফেমাস ছিল। আসলে লিনা আর ইনগং সম্পর্কে ছিল, তবে এখন তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। ইনগং লিনার সাথে এখন আর কোনো সম্পর্কই রাখতে চাচ্ছিল না, কিন্তু লিনা তো এখনো ইনগং এর পিছু ছাড়ে না। সে না বলে ইনগং এর বাসায় চলে আসে। এতে করে ইনগং অনেক রেগে যায় আর বলে, আমাদের দুজনের ব্রেকআপ হয়ে গিয়েছে, তুমি কেন বারবার আমার বাসায় আসো? লিনা বলে, আমাদের তো প্রায়ই ঝগড়া হয়, তাই বলে কি ব্রেকআপ করতে হবে? ইনগং বলে, আগের কথা বাদ দাও, এখন আর আমি তোমার সঙ্গে সম্পর্কটা রাখতেই চাচ্ছি না, তাই তুমি আমার পিছু ছেড়ে দাও, এতেই ভালো হবে। তবে তাদের দুজনের ব্রেকআপের কথায় এখনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়নি। আর তারা দুজন কিন্তু মেরির এজেন্সি থেকেই কাজ করে, মানে তারাও মেরির আন্ডারেই। যাক, পরের দিন একটা শুটিং এর দৃশ্য দেখতে পাই, যে দৃশ্যে লিনা গাড়ির মধ্যে বসে থাকবে আর জিন বৃষ্টিতে ভিজে ভিজে তার কাছে এসে সাহায্য চাইবে। কিন্তু গতকাল জিন ইনগং এর হাত ধরে সেলিব্রিটি ফেস্টিভ্যালে হেঁটেছে, তাই লিনা জিনের উপর প্রচন্ড রেগেছিল। আর সেই রাগ আজকে লিনা জিনের উপর ঝাড়তে থাকে। সে ক্ষোভের কারণে এই দৃশ্যটা জিনকে দিয়ে বারবার করাচ্ছিল। জিন যত ভালো করে অভিনয় করুক না কেন, লিনা সবাইকে বলছিল জিন তো অ্যাক্টিংই করতে পারে না। ফলে এই বৃষ্টিতে জিনের অবস্থা তো খারাপ হয়ে যায়। এখানে লিনার এসব কর্মকাণ্ড সেটে থাকা ডিরেক্টর সহ সবাই খেয়াল করছিল, কিন্তু লিনা যেহেতু অনেক বড় তারকা ছিল, তাই কেউ কিছুই বলতে পারছিল না। এত কাহিনীর পর তো লিনা শেষ বেশ এই শুটটা করতেই চাইছিল না, সে এখান থেকে চলে যেতে চায়। তাই ডিরেক্টর জিনের কাছে এসে বলে লিনার সাথে তার ব্যক্তিগত যত সমস্যা আছে সেগুলো যেন সে মিটিয়ে ফেলে, কারণ আজকে যদি তারা শুটিং করতে না পারে তাহলে তাদের অনেক টাকা লস হয়ে যাবে। জিন বলে, ঠিক আছে,
আমি ব্যাপারটা দেখছি। এরপরে আমরা জানতে পারি লিনার কাছে এতদিন যেসব বড় বড় ব্র্যান্ড ছিল ওই সবগুলোতে এখন জিন কাজ করছিল, আর এই সব কিছু করাচ্ছিল মেরি। শুধু তাই না, সে ফিল্ম ফেস্টিভ্যালে যা কিছু হয়েছিল, জিনের পড়ে যাওয়া, ইনগং তাকে গিয়ে ধরা, তাদের দুজনের একসাথে রেড কার্পেটে হাঁটা, এই সব কিছু ইনগং মেরির কথাই করেছিল যাতে করে জিন লাইমলাইটে আসতে পারে। তাই ইনগং এসে মেরিকে বলে, তুমি যা যা বলেছিলে আমি সবই করেছি, জিনকে লাইমলাইটে এনেছি, এখন তুমি তোমার কথা রাখো আর সবার সামনে বলে দাও আমি আর লিনা এখন আর সম্পর্কে নেই। মেরি বলে, আরেকবার ভেবে দেখো, কারণ এমনটা করলে তোমারই লস হবে, তোমার কাছ থেকে অনেক কাজ হাতছাড়া হয়ে যাবে, কারণ তোমার সাথে যারা এখন কাজ করছে তারা শুধু কাপলদেরকেই কাজ দেয়। ইনগং বলে, কোনো ব্যাপার না, আমি তাতেও রাজি আছি। মেরি বলে, ঠিক আছে, তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে তুমি যেটা বলবে সেটাই হবে। অন্যদিকে মেরির ম্যানেজার যখন তাকে জানায় লিনা শুটিং সেটে এসব কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, তখন মেরি তাড়াতাড়ি করে সেখানে চলে আসে আর লিনাকে বলে, চুপচাপ শুটিংটা শেষ করে ফেলো, তা না হলে তোমার যে যে সমস্যাগুলো রয়েছে আমি কিন্তু সবকিছু সবার সামনে ফাঁস করে দিব। এখানে মেরি লিনাকে আরো অনেক কিছু বলে ভয় দেখায়, ফলে লিনা তো বাধ্য হয়ে এবার মেরির কথা শুনতে হয়, আর না শুনলে তো তার কেরিয়ার পুরো শেষ হয়ে যাবে। লিনাকে মেরির সব কথা মানতে দেখে জিন তো তার ম্যানেজারের কাছে জিজ্ঞাসা করে, মেরি লিনাকে কি এমন কথা বলল যে লিনার তেরামি একদম ঠিক হয়ে গেল? এই ম্যানেজারের নাম ছিল সিউকি। সিউকি কিছুদিন আগেও লিনার ম্যানেজার ছিল, তবে মেরি এখন তাকে জিনের ম্যানেজার বানিয়ে দিয়েছে। ম্যানেজার জিনকে বলে, মেরির কাছে প্রত্যেকেরই একটা করে ফাইল থাকে যার মধ্যে তাদের অতীতের যত কালো অধ্যায় থাকে সেগুলো লেখা থাকে, আর সে ফাইল দিয়ে মানুষকে কন্ট্রোল করে যাতে করে কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যদি বেয়াদবি করে তাহলে ওদের পাস্ট সামনে এনে তাদেরকে ভয় দেখাতে পারে। এই ফাইলগুলো মেরি সাধারণত তার অফিসেই রাখে। পরের দিন জিন মেকআপ রুমে বসে মেকআপ নিচ্ছিল, তখনই সেখানে লিনা এসে বলে, তুমি তো দেখছি আমার সবকিছুই কেড়ে নিচ্ছ, ইনগং এর উপরও দেখি তোমার নজর পড়েছে। জিন বলে, ওইটা আমার ডিসিশন ছিল না, মেরি আমাকে ইনগং এর সঙ্গে সে অনুষ্ঠানে পাঠিয়েছিল। লিনা বলে, তুমি কি ভেবেছ মেরি যদি তোমার সাথে থাকে তাহলে তুমি অনেক দূর এগিয়ে যাবে? জিন বলে, আরে সে কথা বাদ দাও, আগে এটা বলো মেরি তোমার সম্পর্কে এমন কি জানে যার জন্য তুমি এত ভয় পাচ্ছ? এই কথা বলে জিন তো লিনাকে নিয়ে মজা উড়াতে থাকে, সাথে লিনাকে হুঁশিয়ারি দিয়ে বলে, আমার কাছ থেকে দূরে থাকো, আমার জীবনে নাক গলাতে এসো না, তা না হলে আমি তোমাকে এই ইন্ডাস্ট্রি থেকে পুরোপুরি শেষ করে দিব। জিনের কথাগুলো শুনে লিনার তো প্রচন্ড রাগ হয়। যাই হোক, তারপর একদিন জিন বাড়ি যাওয়ার সময় জুনের একটা ছবি বিলবোর্ডে দেখতে পায়। আসলে এই 2 বছরে জিনের কোনো সম্পর্কই ছিল না, আর এতদিনে জুনও একজন বড় রাইটার হয়ে গিয়েছিল, এমনকি সে তার নামটাও পরিবর্তন করে ফেলেছে। নাম পরিবর্তন করলেও আমরা জুনকে জুন বলেই ডাকবো। পরের দিন জুন তার ফ্যানদেরকে অটোগ্রাফ দিচ্ছিল, আর তার ঠিক উপরের ফ্লোরে একটা ড্রামার শুটিং চলছিল। জুন উপরের দিকে তাকিয়ে দেখে শুটিংটা করছে জিন, আর সে দৃশ্যের নায়ক চরিত্রে আছে ইয়ংগং। সেখানে লিনাও উপস্থিত ছিল। জুন জিনকে দেখে নিজেকে আর আটকাতে পারে না, সে জিনের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই জুনের মা সেখানে চলে আসে, আর জুনকে সেখানে দেখে টেনে নিয়ে যায় এবং বলে, তুমি এখনো পর্যন্ত জিনের পিছনে ঘুরছো? জুনের মাকে এই কথাটা বলতে আবার লিনা শুনে ফেলে। এটা শোনার পর তো লিনার মুখের এক্সপ্রেশনটাই বদলে যায়। তারপর লিনা নিজের ম্যানেজারকে ডেকে বলে, এই যে এই লেখকটার সঙ্গে আমার দেখা করার ব্যবস্থা করো, তার সম্পর্কে আমি সবকিছু জানতে চাই। এদিকে ওই ঘটনার পর জুনের মা তো মেরির কাছে আসে। সে মেরিকে এসে বলে, আমি জিনের মা। মেরি অবাক হয়ে বলে, কি বলছেন আপনি? ওর তো কোনো মাই ছিল না, ওর মা তো ও ছোট থাকতেই মারা গিয়েছিল, আর ওর বাবাকেও তো কেউ একজন খুন করেছিল। জুনের মা বলে, আমি ওর সৎ মা ছিলাম, আমি ওর খেয়াল রাখতাম। তার মার মৃত্যুর পর কিছুদিনের জন্য তার বাবার সাথে আমার বিয়ে হয়েছিল। মেরি বলে, আমি জানি সে কথা, কিন্তু আপনি তার খেয়াল কবে রেখেছিলেন? আপনি তো সেদিন রাতেই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। জুনের মা বলে, ও কি আপনাকে সব বলেছে? ও কি বলেছে কিভাবে সে নিজের বাবাকে মেরেছিল? ঠিক তখনই জিন মেরির সাথে দেখা করতে আসে। বাইরের রিসিপশন থেকে তাকে জানানো হয় তার মা নাকি তার সাথে দেখা করতে এসেছে। এদিকে মেরি ওনাকে বলে, আপনার যত টাকা লাগে নিতে পারেন, কিন্তু এসব কথা ছড়ানো বন্ধ করুন। জিন তার বাবাকে মারেনি, যে ব্যক্তি মেরেছে সে ব্যক্তি এখন জেলে রয়েছে। জুনের মা বলে, আমার কোনো টাকার দরকার নেই, আমি শুধু এখানে এসেছি আপনাকে সাবধান করার জন্য, ওকে নিজের কাছ থেকে দূরে রাখেন।
ঠিক এই সময় জিন ভিতরে আসে। এবার তো জুনের মা জিনের দিকে তাকিয়ে বলে, সাবধান, ওর থেকে সবাই দূরে থাকবেন, তা না হলে দেখবেন একদিন সে আপনাকে গিলে খাবে। এই কথাগুলো বলে তিনি চলে যায়। জিন মেরিকে বলে, এইসব ব্যাপারের জন্য আমি অনেক বেশি দুঃখিত। মেরি বলে, আমি এমন মানুষের সাথে ডিল করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। এমন বহুত দেখেছি, যখনই কেউ সেলিব্রিটি হয় তখনই তাদের আত্মীয় স্বজন হঠাৎ করে উদয় হয়ে এসব উল্টাপাল্টা কথা বলতে থাকে। এসব নিয়ে আমি কিছু মনে করিনি। যাক, এবার জিন যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন লিনা তাকে আটকে বলে, তোমার এমন কি আছে অতীতে যে তোমার নিজের মাও তোমার পাশে দাঁড়ায় না? আমি তো তোমার অতীত জানতে খুবই আগ্রহী। জিন বলে, আমার থেকে দূরে থাকো, যদি তুমি এসব করতে থাকো তাহলে তোমার পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। লিনা তো মজা নিয়ে বলে, তুমি আমার চিন্তা না করে নিজের চিন্তা করো। এই বলে সে হাসতে থাকে। পরের দিন লিনা জুনের সাথে দেখা করতে আসে। এখানে এসে লিনা জুনকে বলে, আরে তুমি তো দেখতে বেশ হ্যান্ডসাম, একদম লেখকের কল্পনার মতো। আচ্ছা, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে, অথবা আগে কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল? জুন তার এসব প্রশ্নের কোনো উত্তর দেয় না। তারপর তারা দুজন একসাথে জুনের লেখা একটা বই পড়তে থাকে। যে বইয়ে লেখা ছিল, আমি একটা বাচ্চাকে তার কষ্টের জায়গা থেকে বের করে আনতে চেয়েছিলাম, তাকে উপরে তুলতে চেয়েছিলাম, আলোয় আনতে চেয়েছিলাম, উজ্জ্বল করতে চেয়েছিলাম। আমি তাকে তার অতীতের যন্ত্রণা থেকে বের করতে চেয়েছিলাম, কিন্তু কিছুই করতে পারিনি। আসলে জুন তো এ বইয়ে জিনের ব্যাপারেই লিখেছিল। এদিকে জিন যখন জুনের বইয়ের কথাগুলো শুনতে পারে তার চোখে তো পানি চলে আসে। অন্যদিকে লিনা জুনকে বলে, আমি আমার ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি, আজকে আমরা দুজন একসাথে যাব। পরের সিনে দেখা যায় কথায় কথায় জিনের ম্যানেজার জিনকে বলে, আজ সন্ধ্যা 6টার পর বিল্ডিং এ ইমার্জেন্সি কিছু কাজ করা হবে, ওই সময় কারেন্ট থাকবে না, তাই সবাই আজকে আগেই বাসায় চলে গিয়েছে। এটা শুনে জিন বলে, ঠিক আছে, তাহলে তুমিও আজকে বাসায় চলে যাও, আমি আজকে একাই বাসায় চলে যাব, তোমার দিয়ে আসতে হবে না। জিনের ম্যানেজার সিউকি বুঝতে পারে জিন তার কথা শুনে এখন বিল্ডিং এ যাবে, আর এটা বুঝতে পেরে সে সাথে সাথে মেসেজ করে লিনাকে জানিয়ে দেয় যে জিন এখন ওই বিল্ডিং এর দিকে যাচ্ছে। এটা জানা মাত্রই লিনা জুনকে বলে, আমার একটু লং স্টারের বিল্ডিং এ যেতে হবে, সেখানে আমার কিছু কাজ আছে। এবার জিন সেখানে চলে আসে, আর কারেন্ট নেই দেখে জিন মনে করে লিফট হয়তো বন্ধ, তাই সে তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। তারপর সে মেরির অফিসে প্রবেশ করে এবং সেখানে তারা লিনার ফাইলগুলো খুঁজতে থাকে। অন্যদিকে সেখানে জুন আর লিনাও পৌঁছে যায়। জিন খুঁজতে খুঁজতে হঠাৎই একটা সিক্রেট রুম খুঁজে পায়, কিন্তু সে লকারে পাসওয়ার্ড থাকার কারণে সে সেটা খুলতে পারে না। ঠিক তখনই লিনা পিছন থেকে আসে আর বলে, তুমি কি এটা খুঁজছিলে? ওর হাতে তখন দুইটা ফাইল ছিল, একটা তার নিজের আর আরেকটা জিনের। লিনা বলে, তুমি তো এটা খুঁজতে এখানে এসেছিলে তাই না? তুমি কি ভেবেছিলে এটা পেলে তুমি আমাকে শেষ করে দিবে, আমার কেরিয়ার ধ্বংস করবে? এবার তুমি আমার কাছে ক্ষমা চাও আর বলো, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, তাহলে হয়তো আমি তোমাকে এবারের মতো ছেড়ে দিতে পারি। এত বেশি ভেবো না, তোমাকে শুধু তোমার অহংকারটা মাটি দিতে হবে। জিন তো তখন তার দিকে তাকিয়ে থাকে কিন্তু ক্ষমা চায় না, তাই লিনা তাকে একটা চড় মারে। জিন বলে, আমি এখন বুঝতে পারছি মেরি কেন তোমার সাথে এমন করেছে। এই কথা শুনে লিনা তো আরো খেপে যায় আর জিনের সাথে অনেক খারাপ ব্যবহার করতে শুরু করে। সে তাকে আবারও চড় মারতে থাকে। এদিকে জুন এসব দেখে ফেলে। জিনও জুনকে দেখতে পায়। তারপর লিনা জুনকে নিয়ে এখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় ক্রিসমাসের সময় মেরির কোম্পানির 7 বছরের উপলক্ষে একটি পার্টি হচ্ছিল। এই পার্টিতে জিন, ইনগং, লিনা, জুন সহ সবারই ইনভাইট ছিল। তবে হঠাৎই সেখানে ইনগং এর প্যানিক অ্যাটাক হতে শুরু করে। সে তাড়াতাড়ি একপাশে চলে আসে আর ওষুধ খাওয়ার চেষ্টা করে, কিন্তু ওষুধগুলো তার হাত থেকে পড়ে যায়। এমন সময় জিন আসে পানি নিয়ে। সে বোতলটা দিয়ে বলে, পানি ছাড়া তুমি কিভাবে ওষুধ খাবে? এবার ইনগং পানি দিয়ে ওষুধটা খেয়ে নেয় আর অনেকটা ভালো হয়ে যায়। এদিকে লিনা তো জুনকে নিয়ে এ পার্টিতে এসেছিল। সে ইচ্ছে করে জুনকে এনে জিনের সাথে পরিচয় করায় আর বলে, তুমি তো অবশ্যই তাকে চিনো তাই না? পরক্ষণে হেসে বলে, আরে আমি তো সেদিনে পার্কিং লটে তোমাদের দেখা হওয়ার কথা বলছি, সেদিন তো রাইটার জুনও আমার সাথেই ছিল। তখনই সেখানে ইনগং চলে আসে আর জিন
জিনকে ধন্যবাদ জানায় পানি দিয়ে হেল্প করার জন্য। তারপর তাদের কোম্পানির 7 বছর পূর্ণতা উপলক্ষে এই পুরো জার্নিটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানো হয়, যে ভিডিওর শেষের দিকে জিনের নতুন মুভির কিছু দৃশ্য ছিল। আর সবশেষে সেই ভিডিওটা দেখানো হয় যেখানে সেদিন পার্কিং রডে লিনা জিনের গায়ে হাত তুলেছিল। সেখানে সেই ভিডিওটা পুরো এডিট করে দেখানো হয়েছিল, যেখানে এমনটা দেখানো হচ্ছিল যে লিনা তাদের জুনিয়রদেরকে বুলি করে। এই ভিডিওটা দেখার পর সবাই তো অবাক হয়ে যায় আর লিনাকে নিয়ে বিভিন্ন কথা বলতে থাকে। তবে মেরি এসে পুরো সিচুয়েশনটা সামলে নেয় আর সবাইকে বলে এটাও একটা শুটের অংশই ছিল, কিন্তু তাদের অ্যাক্টিং এতটাই ভালো যা দেখে মনে হচ্ছে পুরোই রিয়েল। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখতে পারি জিন তো অনেক আগেই জানতে পেরেছিল তার ম্যানেজার সিউকি লিনার কথা মতো চলছে। সে শুরু থেকে ইচ্ছে করেই জিনকে সে ফাইলগুলোর ব্যাপারে জানিয়েছিল। তাই জিন ওই দিন বিল্ডিং এ যাওয়ার আগে সিউকিকে বলে, আমি জানি তুমি লিনার সাথে হাত মিলিয়ে আমাকে ফাঁসানোর জন্য কাজ করছো। সিউকি বলে, এখানে আমার কিছু করার ছিল না, লিনা আমার বাবার চিকিৎসার জন্য টাকা দিয়েছে, তারপর সে টাকাগুলো নিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করছে, তাই আমি তার কথা শুনতে বাধ্য হয়েছি। জিন বলে, কোনো সমস্যা নেই, লিনা তোমাকে যা যা বলছে তুমি সবকিছুই করতে থাকো, সাথে আমিও তোমাকে যা যা বলি তাও করো। তারপর সিউকি তার কথা মতো সেদিন পার্কিং লটে লুকিয়ে ভিডিওগুলো করেছিল। ইভেন ওই দিন জিন তো ইচ্ছে করে মার খেয়েছিল যাতে করে সিউকি এই সবকিছুর ভিডিও করতে পারে। যাক, বর্তমানে দেখা যায় জিন লিনার কাছে আসে আর বলে, আমি যদি এই ভিডিওগুলো লিক করে দেই তাহলে তোমার কেরিয়ারের কি হবে বুঝতে পারছো? চারদিকে হইহুল্লোড় পড়ে যাবে, সবাই বলে বেড়াবে লিনা তার জুনিয়রদেরকে মারধর করে, তখন তোমার ইমেজ একদম নষ্ট হয়ে যাবে আর কেউই তোমাকে কাজ দিবে না। তুমি যদি এগুলো থেকে বাঁচতে চাও তাহলে এখনই আমার কাছে ক্ষমা চাও। এখানে জিন ঠিক সেই কথাগুলোই বলে যেগুলো লিনা ওই দিন তাকে পার্কিং লটে বলেছিল। সবশেষে জিন বলে, আরে ভয় পাচ্ছ কেন? আমি তো তখন মজা করছিলাম, আমি তো চাই তুমি আমার থেকে শুধু দূরে থাকো। আর হ্যাঁ, আবারও আমার পিছু লাগতে এসো না, তাহলে কিন্তু আমি এই ভিডিওগুলো সত্যি পাবলিক করে দিব। এই বলে জিন চলে যায়। জিন বাইরে আসতেই তার সাথে একটা ওয়েটারের দেখা হয়, যেটা ছিল সে ঘুষখোর পুলিশটা, যে কিনা ওয়েটারের ছদ্মবেশে এখানে এসেছিল। এ পুলিশ ঘুষ খাওয়ার কারণে শাস্তিও পেয়েছিল। তাই পুলিশটি জিনকে ব্ল্যাকমেল করে বলতে থাকে, আমার কাছে তোমার বিরুদ্ধে সব প্রমাণ আছে, আমি তো তোমাকে সেদিনই বলেছিলাম আমি তোমাকে ধ্বংস করে দিব, আমি এখন পুরো দুনিয়াকে সবকিছু বলে দিব। সে আরো বলে, তুমি কি একবারও খোঁজ নিয়েছো তোমার বস এখন জেলে কি অবস্থায় আছে, যে কিনা একদম নির্দোষ ছিল। এখন তো সে একটা বেসবল স্টারও হতে পারত, কিন্তু শুধুমাত্র তোমাকে উপকার করতে গিয়ে সে এখন জেলে পচে মরছে। তাদের দুজনকে লিনা আবার একসঙ্গে কথা বলতে দেখে ফেলে। জুনও তাদের দুজনকে দেখতে পায়। তারপর সে পুলিশ যখন চলে যাচ্ছিল লিনা তার পিছনে যায়। লিনাকে সেখান থেকে যেতে দেখে জুনও তার পিছনে। লিনা এ পুলিশের একটা ছবি তুলে একজন লোকের কাছে পাঠায় আর বলে এই লোকের সম্পর্কে সব রকম তথ্য চাই, তার সাথে জিনের কি সম্পর্ক সেটা জানার জন্য। এইসব কথা লিনা ফোনে সে লোকটাকে বলছিল আর পিছন থেকে সবকিছু জুন শুনে ফেলে। যাই হোক, পার্টি শেষ হলে জিন সুজা চলে আসে জুনের বাড়িতে। জুন তার বাসায় এসে জিনকে দেখে অনেকটাই অবাক হয়। জিন এসে জুনকে তো জড়িয়ে ধরে, জুনও তাকে জড়িয়ে ধরে। এখানে জিন তাকে বলে, তুমি আমার সম্পর্কে তোমার বইয়ের মধ্যে লিখেছিলে সে ছোট্ট বাচ্চাটা আমি, তাই না? জুন তার পাশে এসে বসে। জিন জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে এতদিন মিস করেছিলে? জুন বলে, আমরা অনেকদিন একজন আরেকজনের কাছ থেকে অনেক দূরে ছিলাম, এই সময়টা আমাকে অনেক কষ্ট দিয়েছে, তোমাকে তো আমি সবসময় অনেক মিস করতাম। আমি তো ভেবেছিলাম এখন হয়তো সবকিছুই আমাদের মধ্যে বদলে গিয়েছে, কিন্তু কিছুই বদলায়নি, সবই আগের মতো আছে। জিন বলে, আমার জীবনে শুধু কষ্টের গল্পই রয়েছে, আমি ভেবেছিলাম সবকিছুকে পিছনে ফেলে আমি এগিয়ে যাব, কিন্তু না, আমি এখনো সে একই জায়গায় ফিরে এসেছি, আমি এখন খুবই ক্লান্ত। এরপর সে জুনকে বলে, দয়া করে আমাকে একটা সাহায্য করবে, তুমি আমাকে শিখাবে কি করে ভালোবাসতে হয়, আমি ইনগংকে ভালোবাসতে চাই। আসলে জিন তো ইনগং এর খ্যাতি আর ক্ষমতা ব্যবহার করে সবার থেকে টপে পৌঁছাতে চায়, তাই সে এবার তার
পরবর্তী টার্গেট ইনগংকে বানিয়েছে, যেটার জন্য সে এখন জুনের কাছে সাহায্য চাইছে। জিনের এই কথাগুলো শুনে বেচারা জুনের চোখে পানি চলে আসে। সে মনে মনে প্রচন্ড কষ্ট পায়, কারণ সে ছোট থেকে সে জুনের পাশে ছিল আর তাকে অনেক আগে থেকে ভালোবেসে আসছে। কিন্তু জিন শুধু নিজের স্বার্থ ছাড়া তো আর কিছুই বুঝে না, এমনকি জুনের ভালোবাসাও না, বরং জুনকে সে নিজের কাজে সবসময় ব্যবহার করে আসছে। পরের সিনে আমরা ইনগংকে দেখতে পাই। তার ফোনে 2টা মেসেজ আসে। প্রথম মেসেজটা আসে লিনার কাছ থেকে। লিনা ইনগংকে বলে, জিন তো পুরাই সাইকো একটা মেয়ে, তুমি তার কাছ থেকে দূরে থাকো। আর দ্বিতীয় মেসেজটা আসে জ্যাক নামের আরেকটা ছেলের কাছ থেকে, যে তার মেসেজের মাধ্যমে ইনগং এর অ্যাক্টিং এর অনেক প্রশংসা করে। তারপর আমরা জুনকে দেখতে পাই, সে নিজের বাসা থেকে বের হয়ে আসে। ঠিক তখনই তার মা তার বাসায় আসে, কিন্তু জুন সেটা দেখতে পায় না। জুনের মা ঘরে ঢুকেই জিনকে দেখতে পায়। জিনকে দেখে উনি অনেক রেগে যায় আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? জিন বলে, আপনি আমার অফিসে গিয়েছিলেন, তাই আমাকে তো এখানে আসতেই হতো। এই শুনে জুনের মা জিনকে একটা চড় মারে আর বলে, এখন অভিনয় করো বলে কি মনে করো? তুমি আমার ছেলের যোগ্য হয়ে গিয়েছো? আমি কিন্তু কিছুই ভুলে যাইনি, তুমি তোমার নিজের বাবাকে মেরে ফেলেছো। আমার ছেলের কাছ থেকে দূরে থাকো। জিন বলে, আপনি আমার অফিসে যখনই যাবেন তখনই আমি আপনার ছেলের বাড়িতে চলে আসব। এই শুনে জুনের মা তো জিনকে ধরে মারতে শুরু করে দেয়। ঠিক তখনই সেখানে জুন চলে আসে আর তার মাকে জিনকে ছেড়ে দিতে বলে। জিন তখন ইনোসেন্ট হয়ে জুনকে বলে, দেখেছো, আমি বলেছিলাম না কিছুই বদলায়নি, আমি এখনো নরকেই পড়ে আছি। এই বলে জিন সেখান থেকে চলে যায়। যাক, পরের সিনে আমরা একটা ড্রামার শুটিং এর দৃশ্য দেখতে পাই, যে ড্রামার মেন লিড ছিল ইনগং এবং জিন। এটা ড্রামার একদম শেষের দৃশ্যের শুটিং ছিল, যেখানে তারা একে অপরকে জড়িয়ে ধরে। এখানে জিন তো ইনগং এর আরো কাছে আসতে চাচ্ছিল, তাই ইনগং শুটিং শেষে জিনকে নিয়ে একটা জায়গায় বসে আর বলে, জানো আমার পপুলার হওয়ার যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল? শুরুতে আমি এক আইডল গ্রুপে ছিলাম, যেখানে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছিল। আমাদের আইডল গ্রুপের মেন সিঙ্গার ছিল জ্যাক। একদিন জ্যাক ভুল করে একটা খাবার খেয়ে ফেলে, যেটাতে বাদাম ছিল। আমি সেটা দেখেও তাকে কিছুই বলিনি, যদিও আমি জানতাম তার বাদামে অ্যালার্জি ছিল। পরে সে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে, ফলে আমি ওর বদলে স্টেজে উঠে পারফর্ম করি। তখনই আমি প্রথমবারের মতো সবার চোখে পড়ি আর মেরি আমাকে সাইন করায়। কিন্তু আজ আমার অনুশোচনা হয়, সেদিন চাইলেই তো আমি তাকে থামাতে পারতাম, আর আজকে আমার জায়গায় সেই থাকতো। আমি তোমাকে এই সবকিছু এই কারণেই বলছি, যাতে করে তুমি আমার মতো ভুল না করো। তুমি এমন কোনো কাজ করো না যেটার দায় তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, আর আমার মতো সারা জীবন অনুশোচনা করতে হবে। কথাগুলো বলে ইনগং সেখান থেকে চলে যায়। ইনগং এই কথাগুলো বলেছিল কারণ সে জানে সেদিন সে থাপ্পড় খাওয়ার ভিডিওটা জিনই অ্যাড করেছিল। পরের সিনে দেখা যায় ঘুষখোর পুলিশ জিনকে কল করে বলে, আমি যেখানে বলেছি সেখানে চলে এসো, কারণ তুমি নিশ্চয়ই চাও না যে তোমার সত্যটা পুরো দুনিয়ার সামনে চলে আসুক। এই জন্য জিন তো ক্যাপ পরে চুপচাপ সেখানে গিয়ে হাজির হয়। এদিকে আমরা ইনগংকে দেখতে পাই, সেও ঠিক সেই জায়গায় গিয়েছিল যেখানে জিনকে ডাকা হয়েছে। সে সেখানে তার পুরনো আইডল গ্রুপের সাথে দেখা করতে গিয়েছিল। ইনগং তাদের সাথে দেখা করে যখন রুমের বাইরে আসে তখন জিনকে দেখতে পায়। জিন যে রুমে প্রবেশ করে সেটা ছিল একটা ভিআইপি রুম, যেখানে মার্ডার ব্যতীত সব ধরনের ইলিগাল কাজ করা হয়, মানে ড্রাগস গ্রহণ করা, কেনাবেচা, এসব আর কি। জিন তো সেখানে এসে কোথাও পুলিশকে দেখতে না পেয়ে ফোন করে জিজ্ঞাসা করে সে কোথায়। পুলিশ বলে, আমি তো সেখানে যাইনি, আমি তোমাকে সেখানে তোমার ভবিষ্যৎ দেখানোর জন্য ডেকেছি। এদিকে যাকে হুডি পরে দাঁড়িয়ে থাকতে দেখছো, সে তোমার মতোই স্টার হতে চেয়েছিল, তাকেও কিন্তু লঞ্চ করা হয়েছিল, কিন্তু সে যথেষ্ট ট্যালেন্টেড ছিল না। এরই মধ্যে হঠাৎ করে তার স্কুল বুলিং এর কেসটা ফাঁস হয়ে যায়, আর এখন তার বর্তমান অবস্থা হলো এই। আমি এসব তোমাকে এই কারণেই বলছি কারণ তোমার ভবিষ্যৎও এমনটা কিন্তু হতে পারে। আমি যখন তোমার সত্যটা পুরো দুনিয়ার সামনে তুলে ধরবো তখন তুমি কি করবে? এই কথা শুনে জিন তো রেগে রুম থেকে বেরিয়ে আসে। তখনই তাকে রুমের বাইরে ইনগং দেখে ফেলে। ইনগং বলে, তুমি এই ভিআইপি রুমে কি করছিলে? আমি তোমাকে কখনো এখানে দেখবো ভাবিনি। জিন বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি এই ভিআইপি রুমে কোনো ড্রাগস নিতে আসিনি, আমি একজনের সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু সে আর আসেনি। কিন্তু ইনগং এর তো জিনের কোনো কথাই বিশ্বাস হচ্ছিল না। অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই, সে এখন জেল থেকে বের হয়ে এসেছিল। কিম এখন একটা প্রাইভেট ডিটেকটিভ
কোম্পানিতে কাজ করতে শুরু করেছিল, যেখানে লুকিয়ে বিভিন্ন ইনভেস্টিগেশনের কাজ করা হয়। কিমকে তার বস ঘুষখোর পুলিশের ইনফরমেশন বের করতে বলে। কিমও তার কাজে লেগে পড়ে। তারপর দেখা যায় ঘুষখোর পুলিশটা একটা হোটেলে লাঞ্চ করছিল। কিম সেখানে খাবার খেতে যায়। তারপর সুযোগ বুঝে তার ফোনের সাথে নিজের ফোনটা বদলে ফেলে। পুলিশ যখন রেস্টুরেন্টের বাইরে যায়, কিম সাথে সাথেই ওনার ফোন থেকে সব ডাটা ট্রান্সফার করতে শুরু করে। এদিকে পুলিশটা যখন বুঝতে পারে এটা তার ফোন ছিল না, তখন তিনি তো সাথে সাথে রেস্টুরেন্টে ফিরে আসে। আর কিম তখন তার ফোনটা দিয়ে নিজের ফোনটা ফেরত নিয়ে নেয়। পরের দিন ঘুষখোর পুলিশটা রিপোর্টার লিমের সাথে দেখা করতে যায়। সেখানে বসে তারা জিনকে নিয়ে কথা বলছিল। এখানে পুলিশকে ফলো করতে করতে কিমও চলে এসেছিল। কিম জিনের কথা শুনে তো অনেক অবাক হয়ে যায়। পুলিশ বলছিল জিন তার বাবাকে খুন করেছে আর তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। এই কথা শুনে কিম তো এসে জুনকে কল করে আর তার সাথে দেখা করতে চায়। জুনও রাজি হয়ে যায়। পরের দিন কিম জুনের সাথে এসে দেখা করে আর বলে মার্ডার কেসে জিনের নাম কিভাবে এলো, তুমি কি কিছু জানো? জুন এখানে ব্যাপারটা পুরোপুরি নিজের মতো করে বানিয়ে কিমকে বলতে থাকে। সে বলে জিনের বাবাকে জিন মারেনি, জিনের বাবাকে যে মেরেছে সে এখন জেল খাটছে। আর ওই পুলিশ আসামির কাছ থেকে একবার ঘুষ নিয়েছিল, যার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। এর রাগে সে এখন জিনের ক্ষতি করতে চায়। পরের সিনে দেখা যায় জিন জুনের বাড়িতে আসে আর জিজ্ঞাসা করে ঘুষখোর পুলিশের ব্যাকগ্রাউন্ড চেক করে কিছু জানতে পেরেছে কিনা। আসলে জিনই জুনকে বলেছিল ওই পুলিশের সব ইনফরমেশন বের করতে। কোইন্সিডেন্টলি সে কাজটা কিমের কাছে গিয়ে পড়ে। যাক, জুন জিনকে বলে কাজ তো ভালোই চলছে আর আমাদের হেল্প করতেও আরেকজন এসে পড়েছে। তখনই কিম বের হয়। কিমকে দেখে জুন তো অনেক বেশি খুশি হয়ে যায়। কিমও এখানে জুনকে এসে আবেগে জড়িয়ে ধরে আর বলে এই ডিসেম্বরে আমি জেল থেকে ছাড়া পেয়েছি। কিম আরো বলে আমি তো ভেবেছিলাম তুমি এখন সেলিব্রিটি হয়ে গিয়েছো, আমাকে হয়তো ইগনোর করবে, কিন্তু তুমি তো দেখি তোমার বন্ধুদের প্রতি খুবই লয়াল। জিন হেসে বলে তাহলে আমরা কি বন্ধু ছিলাম? কিম বলে ও সরি, তুমি তো আমার বস ছিলে। এসব কথা নিয়ে তারা দুজনে হাসতে থাকে। তাদের দুজনকে হাসতে দেখে জুনেরও অনেকটাই ভালো লাগে, কারণ জুন সবসময় জিনকে খুশি দেখতে চায়। এদিকে ইনগং টিভিতে জিনকে দেখছিল। এখানে আমাদেরকে ইনগং এর পুরো ইতিহাসটা দেখানো হয়, যেটা জুন আর কিম খুঁজে বের করেছিল। তারা জানতে পারে কিভাবে ইনগং ওই মিউজিক শোতে তার বন্ধুর বদলে পারফর্ম করেছিল, কিভাবে সে আইডল গ্রুপের সদস্য ছিল আর মেরিতাকে এনে একজন স্টার বানিয়ে দেয়। তারপর থেকে মেরিতাকে লাগাতার কাজ করতে বাধ্য করে আর সে কাজের চাপে ইনগং এর তো ডিপ্রেশনে প্যানিক অ্যাটাক হতে শুরু করে। তাই সে ড্রিঙ্কস করতে শুরু করে। এইসব কিছু ছাড়াও তার ভিতরে একটা গভীর গিল্টি ফিল কাজ করত, কারণ সে মনে করে সে জ্যাকের সাথে অন্যায় করেছে, তার জন্যই জ্যাকের কেরিয়ার নষ্ট হয়ে গিয়েছে। তাছাড়া ইনগং এর মা বাবা কেউই বেঁচে নেই। তার বাবা একটা গাড়ি দুর্ঘটনায় মারা যায় আর তার বাবার মৃত্যুর খবর পেয়ে তার মাও নিজের জীবন শেষ করে দেয়। এরপর থেকে তাকে আর তার ছোট ভাইকে তার নানিই বড় করেছে। তার জীবনের সবচেয়ে কাছের মানুষ হলো তার নানি। তারপর কিম ইনগং এর নানিকে ফলো করে ওনার বাসা পর্যন্ত পৌঁছে যায় আর সেখান থেকে নানির একটা ডায়েরি নিয়ে চলে আসে। ওই ডায়েরিটা সে জিনকে দেয়। জিন ডায়েরিটা পড়ে গ্র্যান্ডমা কি করতে পছন্দ করে, তার মেয়ের পছন্দের খাবার, ইনগং এর পছন্দের খাবার, এই সব কিছুর ব্যাপারে জানতে পারে। পরের দিন নানি একটা প্রার্থনা হলে প্রার্থনা করতে যায়। জিন তো নানিকে দেখানোর জন্য সেখানে চলে আসে এবং নিজের বাবা মায়ের জন্য প্রার্থনা করতে থাকে। তার পরিকল্পনা অনুযায়ী নানিও সেটা লক্ষ্য করে। নানির বান্ধবীরা বলে ওকে চিনিস, ও তো একজন অভিনেত্রী, বেচারি এখানে এসেছে ওর বাবা মায়ের জন্য প্রার্থনা করতে। তারপর জিন তার পরের পরিকল্পনা অনুযায়ী তার ম্যানেজার সিউকিকে একটা ফ্ল্যাট গিফট করে সেই বিল্ডিং এ যেখানে ইনগং এর নানি থাকে। জিন বলে এখন তোমার নতুন বাড়ি হয়েছে, আমি তোমাকে কিছু গিফট পাঠাতে চাই। সে ইচ্ছে করে অনেকগুলো রাইস কেক নিয়ে আসে আর সিউকিকে বলে সে ভুলে এতগুলো রাইস কেক অর্ডার করে ফেলেছে। জিন সিউকিকে বলে এখন যেন সে তার প্রতিবেশীদেরকে এই রাইস কেকগুলো দিয়ে দেয়। জিন বলে আমি টপ ফ্লোরে যাচ্ছি, তুমি নিচের ফ্লোরগুলোতে সবাইকে দিয়ে এসো। আসলে জিন জানতো টপ ফ্লোরে ইনগং এর নানি থাকে। জিন নানির রুমে নক করলে তিনি জিনকে চিনতে পারে আর বলে আজ আমার মেয়ের মৃত্যুবার্ষিকী, আমি অনেক খাবার রান্না করেছি, তুমি ভিতরে আসো। তারপর নানি জিনের প্রশংসা করলে জিন তো লজ্জা পাওয়ার নাটক করে। তারপর নানি ইনগংকে ফোন করে জিনের ব্যাপারে বলতে থাকে। ইনগং যখন জানতে পারে জিন তার
তার নানির বাড়িতে গিয়েছে তখন তার তো অনেক রাগ হয়। এবার নানিও ফোনটা রেখে দিয়ে জিনের সাথে কথা বলতে চলে আসে। নানির তো জিনকে খুব পছন্দ হয়েছিল। সে ধীরে ধীরে ইনগং এর সম্পর্কে সবকিছু বলতে শুরু করে। ঠিক তখনই সেখানে ইনগং চলে আসে আর জিনের হাত ধরে বলে, চলো এখান থেকে, তুমি এখানে কেন এসেছো? নানি বলে, ও এখানে আসেনি, আমি তাকে ডেকেছি। এবার নানির সামনে ইনগং আর কিছু না বলে জিনকে বাইরে নিয়ে আসে। জিন এখানে বলে, আমার মনে হয় তুমি আমাকে ভুল বুঝছো। আমার কোইন্সিডেন্টলি তোমার নানির সাথে দেখা হয়ে গিয়েছে। উনি যে তোমার নানি হয় এটা তো আমি জানতামই না, কিছুক্ষণ আগে তোমার নানির কাছ থেকেই জানতে পেরেছি। ইনগং বলে, তুমি কি মনে করেছো আমি তোমার এসব নাটক বিশ্বাস করব? জিন ইমোশন হয়ে বলতে থাকে, আমি কি এমন ভুল করেছি যার জন্য তুমি এত রেগে যাচ্ছ? ইনগং বলে, চলে যাও এখান থেকে। জিন ইনগং এর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, আজকে একটা জিনিস পরিষ্কার হলো, তুমি এখনো তোমার অতীতেই আটকে আছো, মনের মধ্যে কষ্ট ধরে রেখেছো। তুমি নিজেই নিজেকে শাস্তি দিয়ে যাচ্ছ। এভাবে চলতে থাকলে তুমি নিজেই শেষ হয়ে যাবে। আর তুমি কি জানো তোমার সবচেয়ে বড় সমস্যা কি? যখনই কেউ তোমার কাছে আসতে চায় তুমি তাকে দূরে ঠেলে দাও। এভাবে চলতে থাকলে একসময় তুমি পুরোপুরি একা হয়ে যাবে। তারপর সে আরো বলে, মানুষ তোমার পিছনে বলে তুমি নাকি তাড়াতাড়ি মারা যাবে, কিন্তু তোমার সামনে কেউ এই কথাটা মুখ ফুটে বলে না, কারণ সবাই তোমাকে ভয় পায়। কিন্তু আমি তোমাকে সত্যিটা এই কারণেই বলছি, কারণ আমি তোমাকে অনেক কেয়ার করি। আমি চাই না তুমি তাড়াতাড়ি মারা যাও। জিন এসব কথা বলতে বলতে একদম কান্না করে ফেলে। ইনগং তখন বলে, আমি কি কখনো তোমাকে বলেছি আমার জন্য এত চিন্তা কর, আর তুমি আমার দাদির কাছে আর কখনোই আসবে না? এই শুনে জিন তো কষ্ট পাওয়ার নাটক করে আর সেখান থেকে চলে যায়। তারপর জিন জুনের বাসায় আসে আর জুনকে বলে, আমার জাল আমি বিছিয়ে এসেছি, এখন হয়তো সে আমাকে ঘৃণা করবে, নয়তো আমাকে ভালোবাসতে বাধ্য হবে। জিন জুনকে আরো বলে, চিন্তা করো না, আমি ইনগংকে শুধু 1 বছরের জন্য ডেট করব, তারপর আবারও ফিরে আসব, আর তাকে ব্যবহার করে আমি শীর্ষ নায়িকার তালিকায় পৌঁছে যাব। এটা বলে জিন সেখান থেকে চলে যায়। তারপর জিন ইনগং এর জন্য পরবর্তী জাল বিছায়। সে ইনগং এর ম্যানেজারকে ফোন করে যাতে সে ইনগংকে একটা বেকারি শপে নিয়ে আসে, আর ঠিক তেমনটাই হয়। তার ম্যানেজার ইনগংকে মিথ্যা বলে। সে বলে ডিরেক্টর বলেছে সে এখানে মিটিং করতে চেয়েছে। মিটিং শেষ হলে ডিরেক্টর সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সেখানে ইনগং এর বন্ধু জ্যাক চলে আসে। জ্যাক আর ইনগং একসাথে বসে কথা শুরু করে। জ্যাক বলে, আমি জানতাম তোমার মধ্যে একজন ভালো আর্টিস্ট হওয়ার প্রতিভা আছে, কিন্তু আমি নিজেই তো ওই আইডল গ্রুপে শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছিলাম। লাউড মিউজিক, অতিরিক্ত কাজ, এই সবকিছু আমার কাছে এক ধরনের মানসিক যন্ত্রণা মনে হচ্ছিল। আমি কখনোই সত্যিকার অর্থে ওইটার প্রতি প্যাশনেটই ছিলাম না। আমি ইচ্ছে করে এই ক্যারিয়ার থেকে বেরিয়ে এসেছি। তাই আমার কথা চিন্তা করে নিজেকে টর্চার করা বন্ধ করো। সত্যটা জেনে ইনগং তো রাগে পাগল হয়ে যায়, কারণ সে এতদিন ভেবে এসেছিল তার জন্যই হয়তো জ্যাকের ক্যারিয়ারটা নষ্ট হয়ে গিয়েছে। সে নিজেকে এত বছর ধরে কত কষ্ট দিয়ে এসেছে, কিন্তু এখন কিনা জ্যাক বলছে সে ইচ্ছে করে এই ক্যারিয়ার ছেড়ে বেরিয়ে গিয়েছে। এর রাগে ইনগং তো জ্যাককে মারতে শুরু করে আর বলে, তুমি আমাকে এতদিন কেন এসব কথা বলনি? ম্যানেজার এসে তাদের দুজনকে থামায়। এবার জ্যাক বলে, তুমি যে আমার ব্যাপার নিয়ে এতটা গিল্টি ফিল করতে সেটা তো আমি জানতাম না। আজকে জিন এসে আমাকে সবকিছু বলেছে, তাই আজ আমি তোমাকে সব সত্যিটা বলতে পেরেছি। অন্যদিকে ইনগং এর কথা মতো মেরি, ইনগং আর লিনার ব্রেকআপের কথাও সবাইকে জানিয়ে দেয়। লিনা যখন এসব দেখে সে তো অস্থির হয়ে যায় আর সবকিছুর জন্য জিনকে দোষ দিতে থাকে। তারপর লিনা রিপোর্টার লিমকে কল করে, যে রিপোর্টারকে সে ঘুষখোর পুলিশের সব তথ্য বের করতে বলেছিল। লিনার সাথে কথা বলার পর লিম ঘুষখোর পুলিশকে কল করে আর বলে, তুমি না বলেছিলে জিনের বিরুদ্ধে সব প্রমাণ তোমার কাছে আছে, সেগুলো কখন দিবে? পুলিশ বলে, হ্যাঁ, আপনার কথা মতো আমি সব ইনফরমেশন সংগ্রহ করে নিয়েছি, আমি এখনই সেসব কাগজ নিয়ে আপনার কাছে চলে আসছি। কিন্তু ঠিক তখনই কিম এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। জ্ঞান ফিরতে পুলিশ তার সামনে জুন আর কিমকে দাঁড়িয়ে থাকতে দেখে হতবাক হয়ে যায় আর বলে, এসব কি? দিনের বেলা আমাকে অপহরণ করেছো? ওরা শান্তভাবে বলে, আমরা আপনাকে অপহরণ করিনি, আর হ্যাঁ, এটা তোমার মেয়ের কেস। তোমার মেয়ে তো ড্রাগস নিতে গিয়ে ধরা পড়েছে, আমাদের কাছে আর সব প্রমাণ রয়েছে। চাইলে এখন আমরা তোমার মেয়ের জীবন নষ্ট করে দিতে পারি। যদি এমনটা না চাও তাহলে জিনের পিছু ছেড়ে দাও আর সেই রিপোর্টারকে না করে দাও।
এই কথা শোনার পর রিপোর্টারের ফোনে পুলিশ মেসেজ করে জানায় মার্ডার সম্পর্কে আমার কাছে কোনো তথ্যই নেই, জিন কাউকে মার্ডার করেনি। রিপোর্টার তো এই মেসেজ দেখে হতবাক হয়ে যায় আর পুলিশকে কল করে, কিন্তু ততক্ষণে তিনি ফোনটা সুইচ অফ করে দিয়েছিল। এবার রিপোর্টার লিনার কাছে এসে বলে জিনের ব্যাপারে আমরা কিছুই খুঁজে বের করতে পারছি না। এটা শুনে লিনা তো রেগে একদম পাগলের মতো করছিল। অন্যদিকে জুন আর কিম রিপোর্টারকে নিয়ে কথা বলে। কিম বলে রিপোর্টার হলো লিনার কাজিন, তাই সে সবসময় লিনাকে নিয়ে অনলাইনে ভালো ভালো আর্টিকেল লেখে। জুন তখন বলে আমি লিনার সাথে কথা বলবো। কিম অবাক হয়ে বলে তুমি লিনাকে চিনো? জুন বলে হ্যাঁ, সে জিনকে অনেকদিন ধরেই বুলি করছে। কিম বলে সেটা যাই হোক, এবার আমাকে একটা কথা বলো, আমি জানতে পেরেছি জিন নাকি হিরো ইনগংকে ডেট করতে যাচ্ছে, তুমি কি এটা শুনে একদমই কষ্ট পাচ্ছ না? জুন তো কোনো কথা বলে না, শুধু তাকিয়ে থাকে। কিম বলে তুমি কেমন মানুষ, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে কখনোই এসব মেনে নিতে পারতাম না। নিজের ভালোবাসার মানুষকে কিভাবে অন্য একজনের হাতে ছেড়ে দিচ্ছ? এর উত্তরে জুন কিছুই বলে না। অন্যদিকে ইনগং সে মুভিটাই দেখছিল যেখানে সে আর জিন একসাথে অভিনয় করেছে। তার মাথায় জিনের বলা সেদিনের কথাগুলোই ঘুরছিল, যে মানুষ তোমার পিছনে বলে খুব শীঘ্রই তুমি মারা যাবে আর তুমি খুব একা, আমি সত্যি তোমার জন্য চিন্তা করি। এইসব চিন্তা করে ইনগং জিনের ফোনে একটা মেসেজ পাঠায় যেখানে লেখা ছিল জিন সরি, সেদিন তোমার সাথে খুব খারাপভাবে আচরণ করে ফেলেছি, তুমি কি আজ আমার সাথে ডিনারে যাবে? উত্তরে জিন বলে হ্যাঁ যাব, তাহলে রাত 9টায় রেস্টুরেন্টে চলে এসো। এবার রাতের বেলা ইনগং জিনের সাথে ডিনারের জন্যই যাচ্ছিল, তখন রাস্তায় কিমের সাথে ইনগং এর গাড়ির ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আসলে কিমকে এখানে জিনই পাঠিয়েছিল যাতে করে ইনগং এর ডিনারে আসতে লেট হয়। এদিকে আমরা লিনাকে দেখি, সে জিনের তথ্য না পেয়ে আপসেট হয়ে ড্রিঙ্কস করতে চলে আসে। এখানে তার সাথে দেখা করতে জুনও আসে। লিনা হঠাৎ করে জিনকে জিজ্ঞাসা করে আচ্ছা একটা কথা বলো তো, তোমার আর জিনের মধ্যে আসলে সম্পর্কটা কি? জুন বলে ছোটবেলায় আমাদের বাবা মায়ের বিয়ে হয়েছিল, এভাবে জিন আমার সৎ বোন হয়। লিনা বলে কিন্তু তোমার চোখে তো ওর প্রতি যে অনুভূতি সেটা মোটেও ভাই বোনের মতো না, তুমি কি মনে করো আমি তোমার কথা বিশ্বাস করব? জুন হেসে বলে তুমি তো দেখি আমার মন পড়তে পারছো, তার মানে কি এটা আমার প্রতি তোমার প্রেম? সে কথাটা ঘুরিয়ে ফেলে আর কি। অন্যদিকে জিন রেস্টুরেন্টে বসেছিল, ওয়েটার এসে বলে 10টা বাজলে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে, আপনাকে এখন চলে যেতে হবে। জিন তখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। এদিকে ইনগং দৌড়াতে দৌড়াতে রেস্টুরেন্টে আসে, ততক্ষণে রেস্টুরেন্ট তো বন্ধ। সে দেখতে পায় জিন এ ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। অন্যদিকে কিছু লোক জিনের পোস্টার দেখে তাকে নিয়ে বাজে কথা বলছিল। এসব কথা শুনে জুনের মাথা গরম হয়ে যায় এবং সে তাদের সাথে মারামারি শুরু করে। তখন লিনা সেখানে এগিয়ে আসে, সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের সিনে আমরা দেখি ইনগং জিনের কাছে এসে বলে আজ তুমি আমার জন্য এতক্ষণ অপেক্ষা করলে কেন? জিন নাটক করে বলে তোমার সাথে তো আমি কোনো যোগাযোগই করতে পারছিলাম না, তাই তোমার জন্য অনেক ভয় হচ্ছিল, তোমার কিছু হয়েছে কিনা এ নিয়ে অনেক চিন্তা হচ্ছিল। ইনগং তাকে সরি বলে, সাথে জানায় রাস্তায় ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই আসতে লেট হয়েছে। জিন অ্যাক্সিডেন্টের কথা শুনে এমন একটা ভান করে যেন ইনগং এর জন্য দুশ্চিন্তায় সে মরেই যাচ্ছে। সে বলে কি অ্যাক্সিডেন্ট, তুমি ঠিক আছো তো? কোথাও লাগেনি তো? ইনগং বলে আরে আমি ঠিক আছি, তেমন কিছুই হয়নি, শুধু আমার ফোনটা ড্রেনের মধ্যে পড়ে গিয়েছে, তাই তোমাকে কল করে কিছু জানাতে পারছিলাম না। তারপর সে বলে তুমি আমার জন্য এতক্ষণ এ ঠান্ডার মধ্যে কেন অপেক্ষা করতে গেলে? তোমার ঠান্ডা লাগছে না? জিন বলে এত চিন্তা করো না, তুমি এসে পড়েছো, এখন সব ঠিক আছে। এই বলে সে তো নিজের স্কার্ফটা খুলে ইনগংকে পরিয়ে দেয়। ইনগং তার প্রতি জিনের এত কেয়ার দেখে একদম গলে যায়। সে তো জিনকে চুমু খেতে শুরু করে, জিনও তাকে আপন করে নেয় আর দুজনেই একে অপরকে চুমু দিতে থাকে। এদিকে জুনের মনে তখনও চলছিল জিনের বলা সে কথাগুলো, তুমি আমাকে এত বছর অনেক মিস করেছো, এখন আমি তোমার কাছে এসে গিয়েছি, তুমি আমাকে সাহায্য করো যাতে আমি ইনগংকে ভালোবাসতে পারি। এই কথাটা মনে করতে জুনের চোখে পানি চলে আসে। আর এই সিনের মধ্য দিয়ে এই পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তো এই পর্বটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর পরের পর্বটা দেখার জন্য ভিডিওটাতে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।